হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা যে গত ক্লাসে যে লেকচারটা ছিল এই লেকচারটা অবশ্যই পড়ে আসছো, তাহলে আমাদের আজকের লেকচারটা বুঝতে তোমার সুবিধা হবে। ওকে, লেকচার শুরু করা যাক। অ্যাডিশন সবাই একটু বোঝার ট্রাই করবো। এটা হচ্ছে আমাদের আজকের টপিকটা হচ্ছে, এখন যেটা পড়াবো সেটা হচ্ছে দ্রাব্যতা, যেটাকে ইংরেজিতে বলে সলিবিলিটি প্রোডাক্ট। এখান থেকে থিওরিটিক কোশ্চেন গুলো হয়ে থাকে, খুব ভালো মতো বোঝার ট্রাই করবো। মনে করো এখানে একটা স্বল্প দ্রবণীয় একটা লবণ আছে, এখানে মনে করো একটা স্বল্প দ্রবণীয় একটা লবণ আছে। এই পাত্রে স্বল্প দ্রবণীয় লবণ হিসেবে আমি কনসিডার করলাম, মনে করো AgCl। এখানে মনে করো 6টা AgCl আমি দিলাম। তোমার যেহেতু এটা স্বল্প দ্রবণীয় একটা লবণ, আমরা জানি এটা AgCl এর উদাহরণটা এর আগেও আমরা দিছিলাম। এটা কি তোমার স্বল্প দ্রবণীয় লবণ। এটার মানে হচ্ছে আমরা যখন AgClটাকে পানিতে অ্যাড করব তখন AgCl এর কিছু অংশ ভেঙে যাবে, ম্যাক্সিমামটা পানিতে তোমার কি হবে, অবিয়োজিত অবস্থায় থাকবে। আমি ধরে নিলাম AgCl এখানে আছে কয়টা, 6টা। আমি যখন পানিতে অ্যাড করব এটা 2টা তোমার ভেঙে যায়, 2টা বিয়োজিত অবস্থায় থাকে, আর বাকি 4টা তোমার কি থাকে, অবিয়োজিত অবস্থায় এখানে অবস্থান করে। যেটা তোমার বিয়োজিত, এই অংশ দ্বারা বোঝানো হচ্ছে কি তোমার বিয়োজিত। এটা দ্বারা ইন্ডিকেট করে কি তোমার বিয়োজিত, আর এগুলো দ্বারা ইন্ডিকেট করে কি তোমার অবিয়োজিত। এটা দ্বারা ইন্ডিকেট করে কি তোমার অবিয়োজিত। বিয়োজিত অবস্থায় যে AgClটা থাকে সেটা আয়নিত ফর্মে থাকে, যেটা বিয়োজিত অবস্থায় থাকে সেটা আয়নিত ফর্মে থাকে। AgCl যদি আয়নিত অবস্থায় থাকে তার মানে AgCl এর দুটো অংশ, একটা হচ্ছে Ag, একটা হচ্ছে Cl। একটা যৌগের দুটো অংশ থাকে, প্রথম অংশটা ধনাত্মক হয়, পরের অংশটা তোমার কি হবে বলতো, ঋণাত্মক হবে। তাহলে এটা Ag, আর এখানে কি আকারে থাকবে বলতো, Cl আকারে থাকবে। যেটা বিয়োজিত হবে সেটা আয়নিত ফর্মে থাকে, আর যেটা অবিয়োজিত আছে সেটা কি কোন ফর্মে থাকবে, AgCl ফরম্যাটে থাকবে। এটা কোন ফরম্যাটে থাকবে, AgCl ফরম্যাটে থাকবে। এই দ্রবণটা একটা সম্পৃক্ত দ্রবণ, এটা একটা কি তোমার সম্পৃক্ত কি তোমার দ্রবণ। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এই সলভেন্টটা যতটুকু দ্রবকে বা যতটুকু AgCl কে ডিসলভ করতে পারবে ঠিক ততটুকু AgCl এখানে কি আছে বলতো, ডিসলভ অবস্থায় আছে। এজন্য এই দ্রবণটাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলি। তোমার এই AgCl কে আমি যখন পানিতে অ্যাড করি কিছুটা বিয়োজিত অংশ থাকে, বিয়োজিত অবস্থায় থাকে, যেটা বিয়োজিত অবস্থায় থাকে সেটা আয়নিত ফর্মে থাকে, আর যেটা অবিয়োজিত অবস্থায় থাকে সেটা AgCl ফর্মে থাকে। এই বিয়োজিত অবস্থার যে আয়নগুলো থাকে আর এই অবিয়োজিত অবস্থার যে AgClটা থাকে এটা পরস্পরের সাথে সাম্য অবস্থায় থাকে। এটা পরস্পরের সাথে কি থাকে, সাম্য অবস্থায়। এটা দ্বারা বোঝানো হয় এটার সামনের দিকের বিক্রিয়ার গতিবেগ এবং পিছনের দিকের বিক্রিয়ার গতিবেগটা পরস্পর কি হয় বলতো, সমান হয়। এই AgCl এই তোমার যে বিয়োজিত আর এই যে অবিয়োজিত যেটা আছে সেটা পরস্পরের সাথে তোমার কি থাকে, সাম্য অবস্থায়। এখন দেখো এটা দ্বারা কি বোঝানো হয়, যদি তোমার এই সামনের দিকে যদি AgCl যদি একটা যদি AgCl যদি ভেঙে যায়, এটা যদি সামনের দিকে যদি একটা AgCl যদি ভেঙে যায় তাহলে এই বিপরীতমুখী প্রক্রিয়ায় আবার একটা আবার AgCl কি হবে বলতো, তৈরি হবে। এটা যখন সাম্য অবস্থায় থাকে অর্থাৎ AgClটা Ag+ এবং Cl- এর সাথে যখন সাম্য অবস্থায় থাকবে, সাম্য অবস্থায় মানে কি, সামনের দিকে বিক্রিয়ার গতিবেগ এবং পিছনের দিকের বিক্রিয়ার গতিবেগটা পরস্পর কি থাকে তোমার সমান থাকে। এটা দ্বারা কি বোঝায়, সামনের দিকে যদি তোমার সামনের দিকের প্রক্রিয়া যদি একটা AgCl যদি ভেঙে যায় বিপরীত দিকের প্রক্রিয়া আবার কি হবে, একটা AgCl কি হবে বলতো, তৈরি হবে। অর্থাৎ AgClটা যে হারে ভাঙবে ঠিক সেই হারে কি হবে বলতো, উৎপন্ন হবে।
তাহলে এটা দেখো, তোমার পকেটে যদি তোমার যে হারে টাকা খরচ হয়, ঠিক সেই হারে যদি তোমার পকেটে যদি টাকা আবার চলে আসে, তাহলে কিন্তু তোমার পকেট থেকে টাকার কোনো কি হবে না বলতো, পরিবর্তন হবে না। তোমার পকেট থেকে আজকের দিনে যদি 5 টাকা খরচ হয়, আবার অন্যভাবে যদি 5 টাকা আবার যদি তোমার পকেট যদি গেইন করে, তোমার পকেটে টাকার পরিবর্তনটা হবে কত বলতো, কনস্ট্যান্ট থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। এটা যদি এই এজিসিএলটা এজি প্লাস আর সিএল এর সাথে যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে সামনের দিকে এজিসিএলটা যদি একটা যদি ভেঙে যায়, তখন বিপরীত দিকে আবার কি হয়, একটা এজিসিএল তৈরি হয়। অর্থাৎ এজিসিএলটা যে হারে ভাঙে, ঠিক এই এজিসিএলটা আবার ঠিক সেই হারে কি হয় বলতো, উৎপন্ন হয়। অর্থাৎ অবিয়োজিত এজিসিএল এর পরিমাণের কোনো কি হয় না বলতো, পরিবর্তন হয় না। এখানে কি হয় বলতো, অবিয়োজিত এজিসিএল এর পরিমাণের কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না, এটা বোঝার ট্রাই করবা। এটা দিয়ে আমরা একটা লাইন তৈরি করব। অর্থাৎ এটা যখন সাম্য অবস্থায় থাকে, এখানে আছে কয়টা, 4টা। এই প্রক্রিয়া যদি তোমার একটা যদি ভেঙে যায়, এই প্রক্রিয়া যদি একটা ভেঙে যায়, আবার এই প্রক্রিয়া তোমার কি হবে, একটা তৈরি হবে। এখানে অবিয়োজিত এজিসিএল 4টা আছে, 4টাই কি তোমার থেকে যাবে। এই পরিমাণটাকে কেমিস্ট্রিতে আমরা ঘনমাত্রা বলি। এই পরিমাণটাকে আমরা কি বলি, ঘনমাত্রা। আমি বলতে পারি অবিয়োজিত এজিসিএল এর ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। অবিয়োজিত এজিসিএল এর ঘনমাত্রার কোনো কি হয় না, পরিবর্তন হয় না। ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। এটা দ্বারা কি বোঝানো হয়, অর্থাৎ এজিসিএল এর পরিমাণটা অথবা এজিসিএল এর ঘনমাত্রা ফিক্সড থাকে বা নির্দিষ্ট থাকে বা কনস্ট্যান্ট থাকে। এটা দ্বারা কি বোঝানো হয়, এজিসিএল এর ঘনমাত্রা বা পরিমাণ, ঘনমাত্রাকে আমরা গত ক্লাসে থার্ড ব্র্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট করছি। এজিসিএল এর ঘনমাত্রাটা তোমার কি থাকে, তোমার কোনো পরিবর্তন হয় না। এটা দ্বারা কি বোঝায়, অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত দ্বারা কি বোঝানো হয়, এজিসিএল এর পরিমাণটা নির্দিষ্ট থাকে, ফিক্সড থাকে বা কনস্ট্যান্ট থাকে বা ধ্রুব থাকে বা ধ্রুবক থাকে, এটা বলা যায়। অর্থাৎ এজিসিএল এর ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। সেটা যদি ইকুয়েশন ফরম্যাটে লিখি, তখন আমি এটা ইকুয়াল টু কি লিখতে পারি, কনস্ট্যান্ট লিখতে পারি। এই জিনিসটাকে আমি যদি একটু রিভিউ করি, তাহলে আমি বলি এটা একটা স্বল্প দ্রবণীয় একটা লবণ। এটাকে যখন আমি কোনো একটা পানিতে অ্যাড করব, এটা কিছু অংশ বিয়োজিত হয়, কিছু অংশ অবিয়োজিত অংশ থাকে। এই বিয়োজিত অংশটা অবিয়োজিতের সাথে একটা নির্দিষ্ট সময় পর এটা আর এটা পরস্পরের সাথে সাম্য অবস্থায় থাকে। সাম্য অবস্থা মানে কি, সামনের দিকে বৃত্তের গতিবেগ আর পিছনের দিকের বৃত্তের গতিবেগটা পরস্পর কি থাকে বলতো, সমান থাকে। এটা দ্বারা কি বোঝায়, এই সামনের দিকে যদি একটা এজিসিএল যদি ভেঙে যায়, তখন ওই সময় আবার বিপরীত দিকে আবার একটা এজিসিএল তৈরি হবে। এখানে এজিসিএল আছে কয়টা বলতো, 4টা। সামনের দিকে যদি একটা এজিসিএল ভেঙে যায়, তখন হবে কয়টা, 3টা। ওই সময় আবার কি হবে বলতো, বিপরীত দিকে আবার একটা এজিসিএল তৈরি হবে। তার মানে তোমার কি, এখান থেকে সামনের দিকে একটা কম হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, আবার বিপরীত দিকে আবার একটা কি হচ্ছে, গেইন হচ্ছে। তার মানে এজিসিএল এর পরিমাণ যে 4টা আছে, 4টাই থেকে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, যখন এই এজিসিএলটা এজি প্লাস এবং সিএল মাইনাস এর সাথে সাম্য অবস্থায় থাকবে, তখন ওই অবস্থায় এজিসিএল এর ঘনমাত্রার কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তার পরিমাণের কোনো কি হয় না বলতো, পরিবর্তন হয় না। এজিসিএল এর পরিমাণটা তোমার কি থাকে, নির্দিষ্ট থাকে বা কনস্ট্যান্ট থাকে। সেটাকে আমি যদি তোমার ইকুয়েশন ফরম্যাটে লিখি, তাহলে এজিসিএল এর ঘনমাত্রাকে আমরা লিখতে পারি কি, থার্ড ব্র্যাকেট আকারে, এই থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, এই দেখো আমরা এখান থেকে একটা ক্যালকুলেশন স্টার্ট করব। এখান থেকে এখানে মনে করি
মনে করি স্বল্প দ্রবণীয়, দেখো স্বল্প দ্রবণীয় লবণ AgCl দ্রবণে নিম্ন রূপে সাম্যাবস্থায় থাকে, নিম্ন রূপে তোমার সাম্যাবস্থায় থাকে। স্বল্প দ্রবণের লবণ AgCl দ্রবণে কিভাবে থাকে? অবিয়োজিত অংশটা, এটা হচ্ছে অবিয়োজিত আর এটা হচ্ছে কি তোমার বিয়োজিত, এটা পরস্পরের সাথে কি থাকে? সাম্যাবস্থায় থাকে। এই অংশটা কি বলতো? অবিয়োজিত। আর এই অংশটাকে আমরা কি বলছি বলতো? বিয়োজিত। এটা পরস্পরের সাথে কি থাকে? সাম্যাবস্থায় থাকে। এখন দেখো আমরা যদি এই বিক্রিয়াটার উপর যদি সাম্য ধ্রুবকের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক আমরা কি বলতে পারি? দেখো এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা? কে দ্বারা। তাহলে আমরা কি বলতে পারি? সাম্য ধ্রুবক মানে কি? উৎপাদের মোলার ঘনমাত্রা, উৎপাদের মোলার ঘনমাত্রা কোনটা? Ag প্লাস এটার মোলার ঘনমাত্রা কোনটা? এটা। আর এখানে কি আছে? আর Cl মাইনাস তার মোলার ঘনমাত্রা কোনটা? এটা। এদের গুণফল ডিভাইডেড বাই গত ক্লাস অনুসারে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা গুণফল। এখানে বিক্রিয়ক কয়টা আছে? একটা, তাহলে এটা মোলার ঘনমাত্রা। তাদের অনুপাতকে আমরা সাম্য ধ্রুবক কি বলি? কে বলি। আমি যদি এটাকে আড়াআড়ি যদি গুণ করি, ব্যাপারটা একটু দেখো, এটাকে যদি আমরা আড়াআড়ি যদি গুণ করি, তাহলে কে ইনটু, আমরা এটাকে যদি আড়াআড়ি যদি গুণ করি কে ইনটু AgCl, এখানে আমরা কি বলতে পারি? Ag প্লাস আর এখানে আমরা কি বলতে পারি? Cl মাইনাস। এটাকে আমরা বলতে পারি, আমরা যদি এটাকে আড়াআড়ি গুণ করি এটা বলতে পারি। তুমি দেখো কে একটা কনস্ট্যান্ট, এই কন্ডিশনে AgCl-টাকে আমরা কি বলছি? কনস্ট্যান্ট বলছি। কে একটা কনস্ট্যান্ট, AgCl-টাকে এই কন্ডিশনে আমরা কি বলছি? কনস্ট্যান্ট। একটা কনস্ট্যান্টকে আরেকটা কনস্ট্যান্ট দ্বারা যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে যে মানটা পাওয়া যায় সেটাও একটা কনস্ট্যান্ট। আমরা জানি একটা কনস্ট্যান্টকে আরেকটা কনস্ট্যান্ট দ্বারা যদি তোমার মাল্টিপ্লাই করি, সেটাকে যদি ভাগ করি, যোগ করি, বিয়োগ করি, যেটাই করি না কেন সেটাও একটা কি হবে বলতো? কনস্ট্যান্ট হবে। ওই নতুন কনস্ট্যান্টটাকে আমরা রিপ্রেজেন্ট করি KSP দ্বারা। এটা গুণফলে যে কনস্ট্যান্টটা পাওয়া যায় সেই নতুন কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করা হয় কি দ্বারা? KSP দ্বারা। এই KSP ইকুয়াল টু তোমার কি? Ag প্লাস আর এখানে কি তোমার Cl মাইনাস। যেখানে AgCl-টা যেহেতু তোমার কি ধ্রুবক বা কনস্ট্যান্ট, AgCl-টা কি তোমার কনস্ট্যান্ট, এজন্য তোমার কি হবে? k ইনটু AgCl এটাও তোমার কি হবে? কনস্ট্যান্ট হবে। AgCl এটাও তোমার কি হবে? কনস্ট্যান্ট হবে। এটাও তোমার কনস্ট্যান্ট। ওই কনস্ট্যান্টকে তোমার কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে? KSP দ্বারা। ওই কনস্ট্যান্টকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে? KSP দ্বারা। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। তার মানে AgCl-টা আমি এই ইকুয়েশনটা এখান থেকে নিয়ে আসছে। এটা অবিয়োজিত, এটা বিয়োজিত। এই বিক্রিয়াটার উপর যদি সাম্য ধ্রুবকের সূত্র অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কোনটা? এই উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই কি তোমার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। ইকুয়েশন এটা। আড়াআড়ি যদি গুণ করি তাহলে এটা ইকুয়াল টু এটা লেখা যায়। কি একটা কনস্ট্যান্ট, AgCl একটা কনস্ট্যান্ট, এটাকে একটা কনস্ট্যান্টকে আরেকটা কনস্ট্যান্ট দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তাহলে যেটা পাবো সেটাও একটা কি পাবো? কনস্ট্যান্ট হবে। ওই কনস্ট্যান্টকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করছি? KSP দ্বারা। তাহলে আমি যদি এই KSP কে আমি যদি সংজ্ঞায়িত করতে চাই, এই KSP টাকে আমরা যদি এই KSP টাকে যদি মনে করো সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি একটা AgCl মানে কি? একটা স্বল্প দ্রবণীয়, একটা স্বল্প দ্রবণীয় পদার্থ থেকে যে আয়নগুলো তৈরি হয়, কোন আয়ন তৈরি হয়? Ag প্লাস এবং Cl মাইনাস। একটা স্বল্প দ্রবণীয় পদার্থ থেকে যে আয়নগুলো তৈরি হয়, ওই আয়নগুলোর এখানে দেখো থার্ড ব্র্যাকেট আছে, রাইট পাশে কি আছে? থার্ড ব্র্যাকেট। ওই আয়নগুলোর কি বলতো? মোলার ঘনমাত্রার কি গুণফলকে আমি কি বলতে পারি? KSP। আমি আবার বলি, একটা স্বল্প দ্রবণীয় পদার্থ যখন রাসায়নিক সাম্যাবস্থায় থাকে, তখন যে আয়নগুলো তৈরি করে, ওই আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফলটাকে আমরা কি বলতে পারি? KSP। এটাকে আমরা কি বলতে পারি? KSP। দেখো এই পর্যন্ত ক্যালকুলেশন তুমি বুঝতে পারো কিনা আমাকে কমেন্টসে একটু জানাও।
ওকে, এখন দেখো আমরা এ পর্যন্ত একটু উঠাই নাও, তারপর আমরা বলতেছি ইয়ামিন তুমি যেটা বলছো আসতেছি, একটু ওয়েট করো। এখানে একটু দেখো, আমরা এটাকে একটু ডিলিট করতে চাই, এখানে একটু ইনফরমেশন লিখতে চাই। এখানে আমরা একটু ইনফরমেশন লিখতে চাই। এখানে যেখানে KSP ইকুয়াল টু, এই KSP ইকুয়াল টু এটাকে দ্বারা বোঝানো হয় সলিবিলিটি প্রোডাক্ট, এটা দ্বারা ইন্ডিকেট করে কি সলিবিলিটি কি তোমার প্রোডাক্ট ইন্ডিকেট করে, যেটাকে আমরা কি বলি দ্রাব্যতা বলি, যেটাকে আমরা কি বলি দ্রাব্যতা গুণফল। ক্লিয়ার না? এখন তুমি একটু দেখো যে আমরা এই ইকুয়েশনের জন্য আমি এটা লিখছি, আমি যদি মনে করো ইকুয়েশন যদি এটা করি, আমি এত ক্যালকুলেশন না করে আমি মনে করো আরেকটা বিক্রিয়া দিলাম, একটা স্বল্প দ্রবণীয় লবণ এটা দিলাম অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে এটা আয়নিত হয়ে দেখো, আমাকে এটাকে একটু ডিলিট করে দিই তাহলে তোমার জন্য বুঝতে একটু সুবিধা হবে। এটাকে একটু ডিলিট করে দিই তাহলে এটা তোমার কি বুঝতে হবে। দেখো এটা কি 2Al3+ আর এটা কি তোমার সালফেট মাইনাস। তাহলে এটার জন্য আমি যদি কেএসপি এর ফাইনাল ইকুয়েশনটা যদি আমি লিখতে চাই, কেএসপি যদি ফাইনাল ইকুয়েশনটা যদি লিখতে চাই, তাহলে এটার জন্য আমি দ্রাব্যতা গুণফল, আমি এটার জন্য দ্রাব্যতা গুণফলকে এসপি কে কিভাবে ডিফাইন করতে পারি বোঝার ট্রাই করো। একটা হচ্ছে সাম্য ধ্রুবক আর একটা হচ্ছে কেএসপি মানে দ্রাব্যতা গুণফল। এটা হচ্ছে কি এই পদার্থ থেকে যে আয়নগুলো তৈরি হবে সেই আয়নগুলো অবশ্যই একটা রাসায়নিক সাম্যাবস্থায়, এই পদার্থ থেকে যে আয়নগুলো তৈরি হবে সেই আয়নের মোলার ঘনমাত্রা, দেখো AgCl ছিল, AgCl থেকে যে আয়নগুলো তৈরি হয়েছে সেই আয়নের মোলার ঘনমাত্রা, তাহলে এই পদার্থ থেকে যে আয়নগুলো তৈরি হবে ওই আয়নের কি মোলার ঘনমাত্রার গুণফল, তাহলে এই আয়নের মোলার ঘনমাত্রা কোনটা Al3+, তাহলে এই আয়নের মোলার ঘনমাত্রার গুণফল কোনটা S4 2-। আমাদের সাম্য ধ্রুবক যদি তুমি পড়ে থাকো তাহলে এখানে যেটা সহগ থাকে সেটা কোথায় চলে যায় বলতো পাওয়ারে চলে যায়, এখানে যেটা মোল সংখ্যা থাকে সেটা কোথায় চলে যায় বলতো পাওয়ারে, এখানে যখন সহগ থাকে বা মোল সংখ্যা থাকে সেটা কোথায় চলে যায় বলতো এই পাওয়ারে চলে যায়, এটা কোথায় চলে যাবে বলতো পাওয়ারে চলে যাবে। আমার কথা কি বুঝতে পারছো কিনা? আমি যদি মনে করো 3 নম্বর ইকুয়েশনের জন্য আমি যদি মনে করো ক্যালসিয়াম ব্রোমাইড যদি অ্যাড করি, এটা মনে করো ক্যালসিয়ামের যোজনী কত 2, দুটো ব্রোমিনকে ধরছে, এটা 2+ আর এটা কি 2Br-। আমি যদি এটার জন্য যদি কেএসপি কে যদি ডিফাইন করতে চাই তাহলে আমি কি বলতে পারি, এই পদার্থ থেকে যে আয়নগুলো তৈরি মানে উৎপাদ থেকে কাজ করতে, সাম্য ধ্রুবক কোনটা নিয়ে কাজ করছে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই কি বলতো বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল, বাট কেএসপি কোনটা এটা থেকে যে আয়নগুলো তৈরি হয় যে প্রোডাক্ট আমি আয়ন হিসেবে পাই সেই আয়নগুলো নিয়ে কাজ করে, তাহলে এটা থেকে আয়ন তৈরি হয় কোনটা ক্যালসিয়াম আয়ন, এটা থেকে আয়ন তৈরি হয় কোনটা Br-, তাদের মোলার ঘনমাত্রার গুণফল। কন্ডিশন কি এখানে যেটা সহগ বা মোল সংখ্যা থাকবে সেটা কোথায় চলে যাবে পাওয়ারে চলে যাবে। তার মানে এই বিক্রিয়ার জন্য আমি কেএসপি এভাবে ডিফাইন করতে পারি, এই বিক্রিয়ার জন্য আমি কেএসপি কি এভাবে আমি কি করতে পারি বলতো ডিফাইন করতে পারি। আমার কথা কি বুঝছো কিনা? আর ইয়ামিন তুমি বলছো যে AgCl এর পরিমাণটা এখানে কি কনস্ট্যান্ট, Ag+ এবং Cl- এর পরিমাণটা কনস্ট্যান্ট কিনা? 100% কনস্ট্যান্ট। নির্দিষ্ট তাপমাত্রায় Ag+ এবং Cl- এর পরিমাণটা কি তোমার কনস্ট্যান্ট। এখন তুমি বলতে পারো যে Ag+ এবং Cl- কে আমি কনস্ট্যান্ট ধরি না কেন, এটার জন্য তোমাকে আরো কিছু জানতে হবে। এই জিনিসটা তোমার কি এটা তোমার Ag+ এবং Cl- টা, হ্যাঁ Ag+ এবং Cl- টা এখানে জলীয় ফরম্যাটে আছে, এটা ওয়াটারে আছে, আর এখানে AgCl টা কঠিন ফরম্যাটে আছে, এটা কঠিন ফরম্যাটে আছে। এটা আমি পরবর্তীতে আমি তোমাকে ক্লিয়ার করে দেব, এখন তোমাকে বললে তুমি বুঝতে পারবে না। হ্যাঁ এটা তোমার নির্দিষ্ট তাপমাত্রায় এটা এই দ্রবণে আয়ন যেটা আছে Ag+ এবং Cl- এটার পরিমাণও নির্দিষ্ট, নির্দিষ্ট তাপমাত্রায় তোমার কি এই আয়নগুলোর পরিমাণ কি থাকবে অলওয়েজ নির্দিষ্ট থাকবে। আয়নগুলোর পরিমাণ যদি নির্দিষ্ট থাকে তাহলে কেএসপি এর মানটাও তোমার কি বলতো নির্দিষ্ট থাকবে। কোন একটা দ্রবণে এটা মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে যে পরিমাণ Ag+ আর Cl- থাকবে, এখানে আমি যদি তাপমাত্রা বাড়াই অথবা তাপমাত্রা যদি কমাই তাহলে এই Ag+ আর Cl- এর পরিমাণটা একই পরিমাণ থাকবে না।
এর ভাঙার মাত্রাটা একই পরিমাণ থাকবে। আমি তাপমাত্রা বাড়ালে এটা ভাঙবে বেশি নাকি ভাঙবে কম, এর দ্রাব্যতা বেশি হবে নাকি কম হবে, সেটা কিন্তু আমরা তোমার দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করছি। যদি প্রক্রিয়াটা তাড়াতাড়ি হয় তাহলে তোমার কি হবে, ভাঙবে খুব বেশি, এই আয়নগুলো বেশি পাবো, এই আয়নগুলো দ্রবণে যত বেশি পাবো তোমার কি কেএসপি এর মান তত কি হবে বলতো, বেশি হবে। এই আয়নগুলোর মান যত আমি কম পাবো এদের গুণফলের মান কি হবে তোমার কম হবে, কেএসপি এর মান কি হবে কম হবে। তাপমাত্রা যদি একটা ফিক্সড করে রাখো, তাপমাত্রা যদি কনস্ট্যান্ট করে রাখো, তাপমাত্রার কোনো যদি চেঞ্জ না করো, এই দ্রবণে আয়নগুলো কি হবে বলতো, কোনো চেঞ্জ হবে না। আয়নগুলো কি হবে না, চেঞ্জ হবে না। আয়নের পরিমাণে যদি চেঞ্জ না হয় তাদের গুণফলের মানও কি হবে, কনস্ট্যান্ট হবে। তাদের গুণফলের মানও কি কনস্ট্যান্ট। এটাই তো আমি লিখতেছি যে এখানে এটাকে আমি কিন্তু কনস্ট্যান্ট ধরতেছি। এটা কনস্ট্যান্ট হচ্ছে কেন, যে এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, এই কারণে এদের গুণফল কি হচ্ছে বলতো, কনস্ট্যান্ট হচ্ছে। এটাও কনস্ট্যান্ট হচ্ছে এটাও কনস্ট্যান্ট হচ্ছে, এই কারণে এদের গুণফলের মানও কি কনস্ট্যান্ট। তার মানে আমি যদি এটাকে সামারি করি তাহলে বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় এই দ্রবণে যে আয়ন আছে এটার আয়নের পরিমাণও কনস্ট্যান্ট। এই কারণে এই আয়নগুলোর গুণফলের মানটাও হয় ধরা হয় কি বলতো, একটা কনস্ট্যান্ট। আয়নগুলোর গুণফলের মানটাকেও ধরা হচ্ছে কি, এটা কনস্ট্যান্ট। তুমি এখন এটা বুঝছো কিনা দেখো, এটা এটা এই বিক্রিয়ার জন্য কেএসপি, এটা এই বিক্রিয়ার জন্য কেএসপি, এটা আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিক্রিয়া, আয়ন নির্দিষ্ট, আয়নের পরিমাণ নির্দিষ্ট কনস্ট্যান্ট, আয়নের পরিমাণ কনস্ট্যান্ট, এইখানে তাদের গুণফলের মানও কনস্ট্যান্ট। আমাকে একটু কমেন্টসে জানাও বুঝছো কিনা। অ্যাডিশন, তুমি দেখো তুমি দেখো দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে এটা হবে স্বল্প দ্রবণীয় লবণ। এটা হবে কি, স্বল্প দ্রবণীয় লবণ। এটা তোমার আমরা দ্রাব্যতার ক্ষেত্রে বলছিলাম এটা যে কোনো টাইপের লবণ হতে পারে, দ্রবণীয় এবং স্বল্প দ্রবণীয়, এই দুটো নিয়েই কাজ করে। কিন্তু দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে লবণটা 100% কোনটা হবে, স্বল্প দ্রবণীয় লবণ। কারণ এটা যদি তোমার কি দ্রবণীয় লবণ হতো, এটা 100% কি হতো বলতো, বিয়োজিত হতো। 100% যদি বিয়োজিত হতো তাহলে এখানে কোনো রাসায়নিক সাম্যাবস্থা হতো না, এখানে কোনো উভমুখী বিক্রিয়া হতো না। তোমার রাসায়নিক সাম্যাবস্থাটা কোন ধরনের বিক্রিয়ার জন্য প্রযোজ্য বলতো, উভমুখী বিক্রিয়ার জন্য। এটা যদি সোডিয়াম ক্লোরাইড হতো তাহলে সোডিয়াম ক্লোরাইডটা এখানে কি হতো বলতো, 100% কি হতো বলতো, আয়নিত হতো। এই বিক্রিয়াটা বিপরীত দিকে কখন আসতো, বিপরীত দিকে যদি না আসতো তাহলে এখানে কোনো রাসায়নিক সাম্যাবস্থাও তৈরি হবে না। আর রাসায়নিক সাম্যাবস্থা যদি তৈরি না হয় তাহলে দ্রাব্যতা গুণফলকে আমরা সংজ্ঞায়িত করা যাবে না। দ্রাব্যতা গুণফলকে অলওয়েজ রাসায়নিক সাম্যাবস্থার জন্য কি করা করতে হবে, সংজ্ঞায়িত করতে হবে। তাহলে এটার জন্য কি হবে, স্বল্প দ্রবণীয় লবণ। তোমার অধিক দ্রবণীয় লবণ, অধিক দ্রবণীয় লবণগুলো কি হয়, 100% আয়নিত হয়, 100% বিয়োজিত হয়। আর ওই দ্রবণীয় লবণের জন্য কোনো তোমার উভমুখী বিক্রিয়া হয় না, কয়মুখী বিক্রিয়া হয়, একমুখী বিক্রিয়া। তাদের জন্য রাসায়নিক সাম্যাবস্থা কি হয় না, তৈরি হয় না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা কোন ধরনের বিক্রিয়ার জন্য কাজ করবে, উভমুখী বিক্রিয়া। এটা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া এটা কি তৈরি করবে, একটা সাম্যাবস্থা তৈরি করবে। সাম্যাবস্থার অনেক প্যাটার্ন আছে। যদি কোনো জায়গায় বিয়োজিত আর অবিয়োজিত অংশ পরস্পরের সাথে যদি সাম্যাবস্থা থাকে তাহলে ওই সাম্যাবস্থাকে আমরা বলি আয়নিক সাম্যাবস্থা। সাম্যাবস্থার অনেক ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে একটা হচ্ছে কোনটা, আয়নিক কি তোমার সাম্যাবস্থা।
বিয়োজিত এবং অবিয়োজিত পরস্পরের সাথে যখন তোমার কি থাকে, সাম্যাবস্থায় থাকে, ওই সাম্যাবস্থাকে বলে কি আমরা আয়নিক সাম্যাবস্থা। এটা কোন ধরনের দ্রবণের জন্য প্রযোজ্য? সম্পৃক্ত দ্রবণ। এটা কেন এগুলো লিখে দিচ্ছি আমি, কারণ এগুলো সংজ্ঞায়িত করতে এগুলো দরকার হবে। সম্পৃক্ত দ্রবণের জন্য কথা কি বুঝতে পারছো কিনা? এটা কোন ধরনের দ্রবণের জন্য কাজ করবে? তোমার সম্পৃক্ত দ্রবণের জন্য এটা তোমার কাজ করবে। এখানে কি করতে হবে, কারণ আমি যদি এটাকে সংজ্ঞায়িত করতে হয় তাহলে এখানে তাপমাত্রা স্থির রাখতে হবে। এখানে কি রাখতে হবে? তাপমাত্রাটা তোমার কি রাখতে হবে? স্থির রাখতে হবে। তাপমাত্রাটা স্থির রাখতে হবে, কারণ তাপমাত্রা যদি চেঞ্জ হয়, আয়নের পরিমাণ চেঞ্জ, তখন আর এটাকে কনস্ট্যান্ট পাওয়া যাবে। এই প্যারামিটারগুলো তোমার রাখতে হবে। তাহলে আমি এখানে যদি কেএসপি বা দ্রাব্যতা গুণফলকে যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমি কি বলতে পারি? স্থির তাপমাত্রায় বলতেই হবে। স্থির তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় পদার্থ বা লবণ বা যৌগ স্বল্প দ্রবণীয় পদার্থ থেকে উৎপন্ন, এটা কোন অবস্থায় থাকবে? আয়নিক সাম্য অবস্থায়। যে আয়নগুলো তৈরি হয় সেই আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফলটাকে আমরা কি বলি? দ্রাব্যতা। এটাকে আমি যদি সংজ্ঞায়িত করতে চাই, সংজ্ঞা যদি লিখতে চাই, এটা যদি আমি সংজ্ঞা যদি লিখতে চাই, এটাকে আমি ডিলিট করে দিব এখন। এটাকে যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমি লিখতে পারি স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় পদার্থ হতে আচ্ছা, এটা আগে দেখে নাও। এখানে স্বল্প দ্রবণীয় পদার্থের দ্রবণে পদার্থের সম্পৃক্ত দ্রবণে সাম্য অবস্থায় উৎপন্ন সকল আয়নের এখানে কিন্তু বলতে হবে উপযুক্ত ঘাত, কারণ যেটা সহগ থাকে সেটা কোথায় চলে যায়? তোমার পাওয়ারে। এখানে সকল আয়নের উপযুক্ত ঘাত বিশিষ্ট, মানে মোল সংখ্যাটা কোথায় চলে যায়? পাওয়ারে। উপযুক্ত ঘাত বিশিষ্ট মোলার ঘনমাত্রা, আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা কোন ঘনমাত্রা বুঝি? মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রার গুণফলকে তোমার দ্রাব্যতা গুণফল বলে। এটাকে আমরা কি বলি? দ্রাব্যতা গুণফল বলে। গুণফল এটাকে বলে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? তাপমাত্রা স্থির থেকে স্বল্প দ্রবণীয় পদার্থের সম্পৃক্ত দ্রবণে, কিন্তু প্রত্যেকটা তাপমাত্রা স্থির, এটাকে তোমার বলতে হবে লবণটা দ্রবণীয়, এটা বলতে হবে। এখানে একটা সাম্য অবস্থা তৈরি হয়, ওই অবস্থায় উৎপন্ন সকল আয়নের উপযুক্ত ঘাত বিশিষ্ট মোলার ঘনমাত্রার গুণফলকে, তোমার দ্রাব্যতা গুণফল। দেখো কার কোনো ডাউট আছে কিনা? ডাউট থাকলে আমাকে একটু জানাও।
এখানে একটু দেখো, আমরা যদি এখানে বলি মোলার ঘনমাত্রা, এটা দ্বারা বোঝায় 1 লিটার দ্রবণে যে পরিমাণ আয়ন থাকে সেটাকে বলা হয় কি ওই আয়নের মোলার ঘনমাত্রা। আমি যদি মোলার ঘনমাত্রা যদি বলি, মনে করো এটা Ag+ এর মোলার ঘনমাত্রা, তাহলে আমি বুঝবো কি 1 লিটার দ্রবণে যে পরিমাণ কি তোমার, যে পরিমাণ আমার কি থাকে তোমার Ag+ থাকে, যত মোল তোমার Ag+ বিদ্যমান থাকে সেটাকে আমি মনে করব Ag+ এর কি তোমার মোলার ঘনমাত্রা। এখন দেখো এই দ্রাব্যতার গুণফলটাকে আমরা রিপ্রেজেন্ট করি, এটা দ্রাব্যতার গুণফলটাকে আমরা রিপ্রেজেন্ট করি, এটাকে রিপ্রেজেন্ট করা হয় তোমার টিএসপি দ্বারা, যেখানে টিএসপি দ্বারা ইন্ডিকেট করে কি এসপি মানে কি তোমার সলিবিলিটি প্রোডাক্ট, এটা তোমার ইন্ডিকেট করে, এটা মানে হচ্ছে কি দ্রাব্যতা গুণফল। এখন দেখো আমরা একটা বিক্রিয়ার টিএসপি কে দ্রাব্যতা এস এর মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করে সেই জিনিসটা আমরা দেখব। এটা হচ্ছে দ্রাব্যতা গুণফলকে দ্রাব্যতাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা এস, এস এর মাধ্যমে তোমার প্রকাশ, এটাকে আমরা এস এর মাধ্যমে কিভাবে প্রকাশ করব। একটু বোঝার ট্রাই করো, এখানে মনে করো একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটাকে হচ্ছে ধরে নাও যে ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা হচ্ছে কি তোমার ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে এখানে কি ম্যাগনেসিয়াম দুটো ব্রোমাইডকে ধরে আছে, তাহলে এটা ম্যাগনেসিয়াম আয়ন আর এটা কি তোমার ব্রোমাইড আয়ন। কয়টা ব্রোমাইড আছে? দুইটা, এখানে তোমার কি হবে? তুমি দেখো এই বিক্রিয়া আমি যদি সহগ বা মোল সংখ্যা বলি, যেটাই বলো না কেন, এটা মোল সংখ্যা বা সহগ যদি বলো, এটার মোল সংখ্যা কত আছে বলতো? 1। এখানে আছে কত? এটার মোল সংখ্যা কত বলতো? 1 আছে। এটার মোল সংখ্যা কত আছে বলতো? 2 আছে। এটা দ্বারা আসলে কি ইন্ডিকেট করে? দেখো এটা দ্বারা আসলে কি ইন্ডিকেট করে, একটা ম্যাগনেসিয়াম ব্রোমাইড যদি ভেঙে যায়, 1 মোল ম্যাগনেসিয়াম ব্রোমাইড যদি ভেঙে যায়, তাহলে 1 মোল ম্যাগনেসিয়াম আয়ন এবং 2 মোল কি হবে? ব্রোমাইড আয়ন উৎপন্ন হবে। আমি কথাটাকে এভাবেও বলতে পারি, একটা ম্যাগনেসিয়াম ব্রোমাইড যদি ভাঙে, তাহলে একটা ম্যাগনেসিয়াম আয়ন এবং দুটো ব্রোমাইড আয়ন তোমার কি হবে? উৎপন্ন হবে। আমি ধরে নিলাম এই পদার্থের দ্রাব্যতা হচ্ছে S, এই পদার্থের দ্রাব্যতা কি S। এস দ্বারা কি বোঝায়? দ্রাব্যতা মানে কি? বিয়োজিত হয়। দ্রাব্যতা মানে কি? যে পরিমাণ তোমার কি হয়? ভেঙে যায়। আমি যদি বলি কোন পদার্থের দ্রাব্যতা হচ্ছে 5, তার মানে এটা 5 যেটা অ্যামাউন্ট আছে সেই পরিমাণ কি হবে বলতো? বিয়োজিত হবে, সেই পরিমাণ এটা ভাঙবে। আমি যদি বলি এটা দ্রাব্যতা S, তাহলে আমি বুঝতে হবে যে এটা S পরিমাণ কি হবে? ভাঙবে। এটা যদি একটা ভাঙে এটা একটা তৈরি হয়, এটা যদি দুইটা ভাঙে তাহলে এটা তৈরি হবে কয়টা? দুইটা। এটা যদি একটা ভাঙে এটা তৈরি হয় একটা, একই সাথে এটা তৈরি হয় কয়টা? দুইটা। এটা যদি তোমার কি হয়, এটা যে পরিমাণ ভাঙে এটা সেই পরিমাণ তৈরি হয়, বাট এটা কি তার দ্বিগুণ পরিমাণ তৈরি হয়। এটা যদি তোমার দুটো ভাঙে এটা তৈরি হবে কয়টা? দুইটা। এটা যদি তিনটা ভাঙে এটা তৈরি হবে কয়টা? তিনটা। এটা যদি এস পরিমাণ ভাঙে তাহলে এটা তৈরি হবে কত? এস পরিমাণ। বাট এটা তৈরি হবে কি তার দ্বিগুণ পরিমাণ। এই ভাঙতে আছে কি পরিমাণ? এস, বাট এটা তৈরি আছে উৎপন্ন হচ্ছে কয়টা বলতো? দ্বিগুণ পরিমাণ। তুমি দেখো এই এস আর এই এস এর তোমার তাৎপর্য আলাদা। এই এস দ্বারা, বাম পাশের এস দ্বারা ইন্ডিকেট করে এই পদার্থ এস পরিমাণ ভেঙে যায়, আর ডান পাশের এস দ্বারা ইন্ডিকেট করে এই দ্রবণে তোমার কি ম্যাগনেসিয়াম আয়নটা এস পরিমাণ আছে, ব্রোমাইড আয়নটা কি তোমার 2s পরিমাণ আছে। ব্রোমাইড আয়নটা কি আছে বলতো? 2s পরিমাণ আছে। এটা দ্বারা ইন্ডিকেট করে কি এখানে ম্যাগনেসিয়াম ব্রোমাইডটা এস পরিমাণ ভাঙে, আর এই ম্যাগনেসিয়াম এই ডান পাশের এস দ্বারা কি ম্যাগনেসিয়াম আয়নটা কি আছে? এস পরিমাণ প্রেজেন্ট আছে, ব্রোমাইড আয়নটা কি তোমার 2s পরিমাণ কি আছে বলতো? প্রেজেন্ট আছে। এটা তোমার ইন্ডিকেট করে। আমি যদি এটা দ্রাব্যতার গুণফল যদি লিখতে চাই, আমি যদি এটা দ্রাব্যতা গুণফল কেএসপি কে যদি লিখতে চাই, তাহলে আমি কেএসপি মানে কি এই পদার্থ থেকে যে আয়নগুলো তৈরি হয় সেই আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফল। এটা ম্যাগনেসিয়াম আয়ন, এটা কোন আয়ন হবে বলতো? ব্রোমাইড আয়ন।
কিন্তু কন্ডিশনটা কি বলতো, এটার যে মোল সংখ্যা আছে সেই মোল সংখ্যাটা বা সহগটা কোথায় যাবে, পাওয়া। এই দ্রবণে তোমার ম্যাগনেসিয়াম আয়ন আছে কি পরিমাণ, S পরিমাণ। ব্রোমাইড আয়ন তোমার কি পরিমাণ আছে, তোমার 2S পরিমাণ। একটা ব্রোমাইড আয়নের পরিমাণ কত, ঘনমাত্রা কত, 2S পরিমাণ। তাহলে এখানে সূত্রে আছে কত বলতো, আমি আবার বলছি, এখানে ম্যাগনেসিয়াম আছে না, আছে কি S পরিমাণ, ব্রোমাইড আয়ন আছে কি পরিমাণ বলতো, 2S কি তোমার পরিমাণ। এখানে সূত্রের কত, এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা 2 দুগুণে কত, 4, আর এই S স্কয়ার আর S এটা মিলে কি হবে, এই তোমার S কিউব হবে। তো এই ইকুয়েশনটা S মানে কি তোমার দ্রাব্যতা, আর এখানে কি KS এর সাথে S এর সম্পর্কযুক্ত সমীকরণটা হবে এটা। আমি এই S কে দ্রাব্যতাও বলতে পারি, অথবা এই S কে আমি কি ম্যাগনেসিয়াম আয়নের পরিমাণও বলতে পারি, অথবা আমি এই S কে আমি কি ব্রোমাইড আয়নের পরিমাণ বলতে পারি। কিন্তু ম্যাগনেসিয়াম আয়নের পরিমাণটা এখানে S, ব্রোমাইড আয়নের পরিমাণটা এখানে কি 2S। আমি যখন মোলার ঘনমাত্রা বলবো, তাহলে আমি মনে করব যে 1 লিটারে এই পরিমাণ আছে, 1 লিটারে ম্যাগনেসিয়াম আয়ন আছে কি পরিমাণ, S পরিমাণ। বাট 1 লিটার দ্রবণে ব্রোমাইড আয়ন আছে কি পরিমাণ, 2S পরিমাণ। এটা ইন্ডিকেট করে। আমার কথা বুঝছো কিনা, একটা ব্রোমাইড আয়নের পরিমাণ কত আছে, 2S। আমার কথা কি তুমি বুঝতে পারছো কিনা, আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, তোমাদের অন্য কেউ কমেন্টস করতে হবে তো, না আমি বুঝতে পারি না, এটা কি মিমি শুধু বুঝে না নাকি সবাই বুঝছে। সামিয়া এটা সূত্র কিনা, এটা এক একটা বিক্রিয়ার জন্য এক একটা সূত্র হবে। হ্যাঁ, তোমার বিক্রিয়া চেঞ্জ হলে সূত্র চেঞ্জ হবে, এটা মনে রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, এটা তোমার মনে রাখার কোনো দরকার নেই। তুমি দেখো, আমি যদি জিনিসটাকে আবার রিপিট করি, হ্যাঁ, কারণ এরকম আমি আরো বলবো। হ্যাঁ, আমি জিনিসটাকে আবার আমি আরেকটা উদাহরণের মাধ্যমে তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, সেকেন্ড এক্সাম্পলের মাধ্যমে। তুমি যদি দেখো, আমি আরেকটা উদাহরণ নিচ্ছি এখানে, তাহলে তোমার কাছে আরো ক্লিয়ার হবে। আর আয়নিক সাম্যাবস্থা আসবে, একটু ওয়েট করো। হ্যাঁ, আমার আয়নিক সাম্যাবস্থা নিয়ে কথা বলবো, একটু ওয়েট করো। এটা আসলে বলিনি, বলবেন। এটা কি ভিডিও কি ক্লিয়ার নাকি বুঝি না। হ্যাঁ সেটাই, এখন এখন ক্লিয়ার আসছে। হ্যাঁ, অ্যাটেনশন, আমি আমি তোমাকে সব বলে দেবো, তোমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো আমি বলে দেবো, একটু ওয়েট করো। এটা হচ্ছে মনে করো তোমার দুইয়ের ক্ষেত্রে যেটা বুঝতে পারো না, আমি সেটা আরেকটা যৌগ থেকে আমি বলতেছি। মনে করো এটা হচ্ছে, মনে করো ক্যালসিয়াম তোমার ব্রোমাইড, যারা যারা বুঝতে পারো। এখন দেখো এটা কি হয়, তোমার এই স্বল্প দ্রবণীয় লবণটাকে যখন পানিতে অ্যাড করব, তখন এখানে কি ক্যালসিয়াম আয়ন আর এখানে ব্রোমাইড আয়ন তৈরি হবে। এটা দেখো, এটার সহগ আছে কত, 1, মোল সংখ্যা আছে কত বলতো, 1। আমি যদি এটার মোল সংখ্যা যদি কনসিডার করি, এটার উপরে না লিখে এখানে লিখলাম 1, এটার মোল সংখ্যা কত বলতো, 1।
এটার মোল সংখ্যা কত 2। এটা দ্বারা ইন্ডিকেট করে এটা যদি একটা ভাঙে এটা উৎপন্ন হবে একটা, বাট এটা উৎপন্ন হবে কয়টা দুইটা। এটা যদি দুইটা ভাঙে তাহলে এটা উৎপন্ন হবে দুইটা, বাট এটা উৎপন্ন হবে কয়টা বলতো চারটা। এটা যদি একটা ভাঙে এটা তৈরি হচ্ছে একটা, বাট এটা তৈরি হচ্ছে কি তার ডাবল। এটা যদি দুটো ভাঙে এটা তৈরি হবে দুটো, বাট এটা তৈরি হবে কি তার ডাবল। এটাই তো সম্পর্ক দেখা যাচ্ছে এটা থেকে, এটাই তো ক্যালসিয়াম ব্রোমাইড আছে একটা, বাট ক্যালসিয়াম আয়ন তৈরি হচ্ছে কয়টা একটা, বাট ব্রোমাইড আয়ন তৈরি হচ্ছে কয়টা বলতো দুইটা। আমি এখানে ধরে নিলাম এই পদার্থের দ্রাব্যতা হচ্ছে S। এখন তুমি কি এই দ্রাব্যতা S মানে কি এই পদার্থটা S পরিমাণ কি হয় ভেঙে যায়। এটা যদি একটা ভাঙে এটা তৈরি হয় একটা, এটা যদি পাঁচটা ভাঙে তাহলে এটা তৈরি হবে কয়টা পাঁচটা। এটা যদি S পরিমাণ ভাঙে তাহলে এটা তৈরি হবে কি পরিমাণ বলতো S পরিমাণ। এটা যে পরিমাণ ভাঙে এটা ঠিক সেই পরিমাণ তৈরি হয়, বাট এই আয়নটা কি তার ডাবল তৈরি হয়। এটা যদি S পরিমাণ ভাঙে এটা S পরিমাণ তৈরি হয়, বাট এই আয়নটা তৈরি হচ্ছে কি তার ডাবল। কত হয় বলতো 2S। আমি বিক্রিয়া ব্যালেন্স থেকে এটাই দেখতে পাচ্ছি, এটা হবে কত 2S। আমি যদি তোমার এটা দ্রাব্যতা গুণফলকে যদি কনসিডার করি, দ্রাব্যতা গুণফলকে যদি কনসিডার করি, এখন তুমি দেখো দ্রাব্যতা গুণফল কি এই পদার্থ থেকে যে আয়নগুলো তৈরি হয় সেই আয়নগুলোর মোলার ঘনমাত্রা। কোন আয়নটা তৈরি হয়েছে ক্যালসিয়াম আয়ন। তাই ক্যালসিয়াম আয়নের এটা আমরা একটু মোল সংখ্যাটা একটু উপরেই লিখি, নালে এই জিনিসটা একটু ফোকাস কম হয়ে যায়। এটা কত 1, এটা কত 1, আর এটার পরিমাণটা কত বলতো 2। তাহলে এটার দ্রাব্যতা গুণফল কি এই পদার্থ থেকে যে আয়ন তৈরি হয়, কোন আয়ন তৈরি হয় ক্যালসিয়াম আয়ন, আর এখানে কোন আয়ন তৈরি হয় তোমার ব্রোমাইড আয়ন। এই হচ্ছে ব্রোমাইড আয়ন, এই কি ব্রোমাইড আয়ন। কন্ডিশন কি সহগ যেটা আছে মোল সংখ্যা যেটা আছে সেটা কোথায় চলে যাবে পাওয়ার। তাহলে আমি এখানে দেখতে পাই ক্যালসিয়াম আয়নের পরিমাণ আছে কত S, এই তোমার S। এখানে ব্রোমাইড আয়নের পরিমাণ কত আছে 2S, এই কত তোমার 2S। এই সূত্রের কি আছে S স্কয়ার, এই তোমার S স্কয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 4S কি পাওয়া যাবে 2 পাওয়া যাবে। এখন এই বিক্রিয়ার জন্য কেএসপি সমীকরণ এটা, আগের বিক্রিয়ার জন্য কেএসপি সমীকরণ এটা। বিক্রিয়া যদি চেঞ্জ হয় তোমার কি কেএসপি তোমার চেঞ্জ হতে পারে, বিক্রিয়া চেঞ্জ হলে কেএসপি তোমার কি চেঞ্জ হতে পারে। আমি আরেকটা বিক্রিয়ার জন্য তোমাকে দেখাবো। এই মানগুলো মনে রাখার কোনো কি নাই বলতো প্রয়োজন নেই। নির্দিষ্ট বিক্রিয়ার জন্য কেএসপি কি তোমার নির্দিষ্ট পরিমাণে হবে। আমরা আরো উদাহরণ দেব। দেখো এটা তুমি বুঝছো কিনা, তারপর আমি কমপ্লেক্সে যাব, এর আগে যাব না। দেখো বুঝতে পারছো কিনা। মিম কি বুঝতে পারছো মিম? অ্যাডিশন আমরা অনেকগুলো উদাহরণ দেব, প্রথম তো একটু সমস্যা হবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। দেখো তৃতীয় নম্বর উদাহরণে দেখো, এরপর এটাকে শর্টকাটে কিভাবে লেখে সেটা আমরা দেখাবো, সমস্যা নেই। 3 নম্বর উদাহরণে দেখো, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, এটা হচ্ছে কি তোমার অ্যালুমিনিয়াম সালফেট। কারণ এই ইকুয়েশনগুলো আমি পড়াই নিচ্ছি এই কারণে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে এগুলো দরকার হবে, তখন আর এটাকে ফোকাস করার মতো সময় থাকবে না, তখন অন্য জায়গায় আমাদের কোশ্চেনের অ্যানসারে ফোকাস থাকতে হবে। এটা অ্যালুমিনিয়াম আয়ন, এখানে অ্যালুমিনিয়াম আছে, কয়টা অ্যালুমিনিয়াম আছে দুইটা, এই দুই। এখানে এটা কি তোমার সালফেট, এই SO4 এখানে সালফেট কয়টা আছে তিনটে, এই তিন সালফেটের যৌগিক কত তোমার 2, এই কারণে এটা কত হবে 2-। তুমি একটু দেখো এটার সহগ আছে 1, মোল সংখ্যা কত দেখো তো একটু, এটার মোল সংখ্যাটা কত দেখো তো, এটার মোল সংখ্যা 1, এটার মোল সংখ্যা কত আছে তোমার 2, এটার মোল সংখ্যা কত আছে তোমার 3। তার মানে হচ্ছে এটা যদি একটা হয় এটা তৈরি হচ্ছে দুটো, বাট এটা তৈরি হচ্ছে কি তার তিনটা। তাহলে আমি ধরলাম এটা দ্রাব্যতা S, দ্রাব্যতা S মানে কি এটা S পরিমাণ ভেঙে যাচ্ছে। তাই এটা যদি একটা ভাঙে এটা তখন তৈরি হয় কয়টা দুইটা,
এটা যখন S পরিমাণ ভাঙবে এটা তখন তৈরি হবে কি তার ডাবল। বাট এটা তৈরি হচ্ছে কি এটার সাপেক্ষে এটা তৈরি হচ্ছে কি তার 3 গুণ। তার 3 গুণ যদি তৈরি হয় তাহলে এটা হবে কত বলতো 3s। এটা তৈরি হবে কি তোমার 3s। আমি আবারও বলছি AS আর AS কিন্তু এক না। এই S দ্বারা বোঝানো হয় এটা এই পরিমাণ ভাঙে। আমি যদি কোশ্চেনে বলি এই দ্রবণে অ্যালুমিনিয়াম আয়ন আছে কি পরিমাণ তখন বলতে হবে 2s। সালফেট আয়ন আছে কি পরিমাণ বলতে হবে কি 3s। আমার কথা কি বুঝছো কিনা? এই দ্রবণে কি আমি যদি বলি অ্যালুমিনিয়াম সালফেট কি পরিমাণ ভেঙে যাচ্ছে বা বিয়োজিত হচ্ছে দ্রাব্যতা কত তার মানে কত s। এই s দ্বারা হচ্ছে ভেঙে যাচ্ছে আর এই s দ্বারা বোঝানো হচ্ছে ওই দ্রবণে অ্যালুমিনিয়াম আয়ন এই পরিমাণ আছে। ক্লিয়ার? ওকে। এটার জন্য আমি যদি KSP যদি বলি তাহলে আমার ইকুয়েশনটা কি এটা অ্যালুমিনিয়াম 3 প্লাস এটা কি বলতো সালফেট আয়ন। ক্লিয়ার? তুমি দেখো এখানে তোমার এই 3 প্লাস এটার সহগ কত বলতো মোল সংখ্যা কত 2 তার মানে এখানে কত যাবে 2 যাবে। এটার মোল সংখ্যা কত 3 এই কারণে এখানে পাওয়ারে কত যাবে 3 যাবে। তাই এই অ্যালুমিনিয়াম আয়নের পরিমাণ কত তোমার 2s। এই তোমার 2s। সালফেট আয়নের পরিমাণটা কত বলতো 3s এই 3s। সূত্রের কি 2 এই 2 এই সূত্রের 3 এই 3। তাই এটা কত 2 দুগুণে 4 3 3 কত 27 27 ইনটু 4 কত হবে 108। আর s স্কয়ার আর s কিউব এটা হবে কি s5। এটা কি তোমার s5। কথা কি বুঝতে পারছো কিনা? তাই এটা হবে এটার জন্য কি বলতো KSP সমীকরণ। আর তুমি কি এগুলো মনে রাখবা মনে রাখবা এগুলো ক্যালকুলেশন করে বা 1 সেকেন্ডে এই লাইন থেকে এই লাইনে চলে আসা যায়। কিভাবে চলে আসতে হবে সেটা আমরা পরে দেখাবো। দেখো এই পর্যন্ত ডাউট আছে কিনা একটু দেখো। দেখো রাজিয়া শুনতো না তুমি তো দেখো কেন সালফেট আয়নের 6s হবে। এটা সহগ কত ভাই 1। এটা একটা ভাঙলে এটা তৈরি হয় দুইটা। এটা একটা ভাঙলে এটা তৈরি হচ্ছে কয়টা বলতো দুইটা। তাহলে এটা যদি মনে করো একটা ভাঙে এটা তৈরি হচ্ছে কয়টা বলতো তিনটা। এটা তৈরি হচ্ছে কয়টা তিনটা। তাহলে এটার সাথে এটার সম্পর্ক দেখো এটা যে পরিমাণ ভাঙে এটা তার দ্বিগুণ পরিমাণ তৈরি হয়। আর এটা কি তার 3 গুণ পরিমাণ তৈরি। একটা হলে 3 তার 3 গুণ একের 3 গুণ। এখানে কত 2 একের কি দ্বিগুণ। এটা যদি দুটো ভাঙে এটা তৈরি হবে কয়টা বলতো চারটা। আর এটা তৈরি হবে কয়টা ছয়টা। এটা যদি s পরিমাণ ভাঙে এটা s এর দ্বিগুণ কত 2s। আর এখানে কি বলতো s এর 3 গুণ কত বলতো 3s। তাহলে এই পরিমাণ এটা হচ্ছে একটা সালফেট আয়নের পরিমাণ। এখানে এই 3s টা কি তিনটা সালফেট না আসলে কয়টা সালফেটের পরিমাণ একটা সালফেটের পরিমাণ। একটা সালফেটের পরিমাণ কত 3s আর তিনটা সালফেটের পরিমাণ কত হবে 3s 3। আমরা কি বলি বলতো এই ইকুয়েশনটাকে আমরা কি করি এর হচ্ছে একটা সালফেটের পরিমাণ হচ্ছে কত বলতো 3s একটা অ্যালুমিনিয়ামের পরিমাণ কত 2s। একটা অ্যালুমিনিয়ামের পরিমাণ যদি 2s হয় দেখো তুমি যদি ইকুয়েশনটাকে আমি যদি একটু ভেঙে আবার যদি তোমাকে যদি বলি তুমি যদি দেখো ইকুয়েশন এটা জাস্ট বোঝানোর জন্য তোমার বেসিকটা ক্লিয়ারের জন্য আমি বলতেছি। আমার কথা হচ্ছে কি এই আয়নগুলো তুমি যে আগের লেকচারটা আমার করো গত ক্লাসে এখানে যে আয়নগুলো তৈরি হয় সেই আয়নের মোলার ঘনত্ব। এখানে অ্যালুমিনিয়াম আয়ন তৈরি হয়েছে কয়টা বলতো দুইটা। এখানে দুইবার গুণ করতে হয়। এখন এই দুইটাকে আমি একত্রে লিখছি কি Al3 + S2। এখানে সালফেট আয়ন তৈরি হচ্ছে কয়টা বলতো তিনটা। এখন এরকম আমি কি করি বলতো সালফেট কয়টা লেখা উচিত তিনটা তিনবার এভাবে লিখতে। এই তিনটা সালফেটকে আমি লিখছি কি SO4 2-। এখন এখানে আমি যদি এগুলো এই ফরম্যাটের চেয়ে এই ফরম্যাট করতে টাইম কম লাগে এই ফরম্যাটের চেয়ে এই ফরম্যাট করতে টাইম কি লাগে তোমার কম লাগে। এখন এই একটা অ্যালুমিনিয়াম আয়নের পরিমাণ কত 2s আর n কি তোমার 2s 2s * 2s এই 2s স্কয়ার এই সূত্রে 2s স্কয়ার চলে গেছে। এখন এই সালফেটের পরিমাণ একটা পরিমাণ কত 3s প্রত্যেকটার পরিমাণে কত 3s। তাই তিনটা 3s যদি ক্যালকুলেশন করি তাহলে এটার উপর কি হবে বলতো 3s কিউব। আমরা জাস্ট এইভাবে না করে জাস্ট আমরা যে সূত্রটা আছে জাস্ট সেই অনুসারে আমরা বসে
এই পরিমাণ যে নিচে নিচে লিখছি এটা একটা অ্যালুমিনিয়ামের জন্য একটা সালফেটের জন্য, বাট আমাদের সূত্রটা আমাদের অ্যাপ্লাই করলে কি এখানে যতগুলো সালফেট আছে যতগুলো অ্যালুমিনিয়াম আছে সবগুলো চলে আসে। আমরা যখন সূত্রটা অ্যাপ্লাই করি তখন এই যখন স্কয়ার দিই বা কিউব দিই তখন এখানে যতগুলো অ্যালুমিনিয়াম আছে যতগুলো তোমার কি সালফেট আছে সবগুলো কি তোমার চলে আসে। একটার জন্য আমি যদি ক্যালকুলেশন করি সেই মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে সবগুলোর জন্যই তোমার চলে আসে, কারণ এখানে কি এই মানটা কি যতগুলো এই দর্পণে অ্যালুমিনিয়াম আছে সবগুলো অ্যালুমিনিয়াম এখানে, এখানে কি এখানে যতগুলো সালফেট আছে সবগুলো সালফেট এখানে। আমি যদি একটার জন্য যদি জানি তাহলে সবগুলোর জন্য জানবো, একটা সালফেটের জন্য যদি জানি সবগুলোর জন্য আমি জানি। ব্যাপারটা হচ্ছে এটা। ওকে, তুমি দেখো আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরটা হচ্ছে এটা বোঝার ট্রাই করতে হবে, কারণ তোমার অনেক সময় টিচাররা যৌগ দেয় না, সিম্বলিক টার্ম দেয়, সিম্বলিক টার্মের মাধ্যমে বুঝতে হবে। এটা দেখো এটা হচ্ছে 4, বোঝার ট্রাই করতে হবে। দেখো মার্কার পেনে সমস্যা দেখাচ্ছে। ওকে, একটু দেখো এখানে তোমার এরকম একটা কম্পাউন্ড চাই, তুমি শর্টকাটে কিভাবে করবে সেটা আমি দেখাবো। এই কম্পাউন্ডের জন্য এখন স্টুডেন্টরা কি করে, এই কম্পাউন্ডের আমি কিন্তু গত ক্লাসে এটা ভাঙাই দেখাইছি, এই কম্পাউন্ডের আয়নিত ফন্টে এসে লিখতে পারে না। তাহলে তুমি দেখো এটা x, তুমি এই জিনিসটা কনসিডার করবা সব সময়, এটা অ্যালুমিনিয়াম সালফেট, এই 3 হচ্ছে অ্যালুমিনিয়াম ইঞ্জিনিয়ার, আর এই 2 হচ্ছে কি সালফেট, এই 2 হচ্ছে কি বলতো সালফেট। তাহলে এই x হচ্ছে কার্যজনী b এর আর y হচ্ছে কার্যজনী a এর। এখানে আমরা কোন একটা কম্পাউন্ড লিখলে আমরা কিভাবে লিখি ভাই, এই অ্যালুমিনিয়াম আর সালফেট, তখন আমরা একটা জুনি আর একটা জুনিকে এক্সচেঞ্জ করে দিই, সালফেটের জুনি কত 2, অ্যালুমিনিয়ামের জুনি কত 3, এরকম চলে যায়। তো এই 3 দ্বারা কার জুনি ইন্ডিকেট করে অ্যালুমিনিয়াম, আর এই 2 দ্বারা কার জুনি ইন্ডিকেট করে বলতো সালফেট। ঠিক একই রকম এই x দ্বারা আসলে কার জুনি ইন্ডিকেট করে বলতো, এই x দ্বারা কার জুনি ইন্ডিকেট করে b এর, আর এই y দ্বারা কার জুনি ইন্ডিকেট করে বলতো a এর। তাহলে এটা যোজনী হচ্ছে কি, একটা যোগের প্রথমটাকে আমি বলি ধনাত্মক, পরেরটাকে আমি ধরি সাধারণত ঋণাত্মক, আমি না আমরা, হ্যাঁ এটা হচ্ছে। তাহলে এর যোজনী যত, এর যোজনী কত y, তাহলে তার মাথার উপর 4 সংখ্যা হবে তো। এটার যোজনী কত x, তাহলে তার মাথার উপর 4 সংখ্যা হবে। বাট এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা, দুইটা, এখানে a আছে কি পরিমাণ বলতো x পরিমাণ, তার মানে a আছে কি পরিমাণ x, এখানে b আছে কি পরিমাণ বলতো y পরিমাণ, এই হচ্ছে b y। তুমি দেখো এটার সহগ হচ্ছে 1 বা মোট সংখ্যা হচ্ছে কত, দেখো তো 1, এটার মোট সংখ্যা কত 1। বাট এখানে তোমার কি এটার মোট সংখ্যা কত, দেখো তো x, এর কি পরিমাণ আছে x, x হতে পারে 1, x হতে পারে 2, x হতে পারে 3, আননোন আমরা এখন জানি না। এটা আছে কি পরিমাণ বলতো x পরিমাণ। এটার মোট সংখ্যা কি পরিমাণ আছে y পরিমাণ, এটার মোট সংখ্যাটা কি পরিমাণ y। তার মানে হচ্ছে এখানে যদি আমরা কি করতাম, যদি মনে করো একটু ধরে নাও এটা 1, এটা 2, এটা কত বলতো 3, এরকম যদি হয় তাহলে আমরা কি করি, এটা একটা ভাঙলে এটা তৈরি হয় কয়টা, দুইটা, মানে এটা দ্বিগুণ। এটা একটা ভাঙলে এটা তৈরি হয় কয়টা, তিনটা, তার মানে কি 1 এর 3 গুণ। এখানে ব্যাপারটা কি, এটা একটা ভাঙলে এটা তৈরি হয় কি x, তার মানে এটা হবে কি, এখানে 2 থাকলে আমরা বলি দ্বিগুণ, আর এক্ষেত্রে x থাকলে আমরা বলবো কি x গুণ। এটা যদি তোমার কি হয়, এটা এখানে 3 থাকলে আমরা কি বলি, এই এটার সাপেক্ষে এটা কি বলি বলতো, এটা একটা হলে এটা তৈরি হয় 3টা, তার মানে এটা যে পরিমাণ ভাঙে এটা 3 গুণ পরিমাণ তৈরি হয়। কিন্তু এখানে তৈরি হচ্ছে কত y, তখন আমি বলবো এটা যে পরিমাণ ভাঙে এটা y গুণ পরিমাণ কি হবে বলতো তৈরি হবে, এটা x গুণ পরিমাণ তোমার কি হবে তৈরি হবে। তাহলে এটা ভাঙতে আছে কত, এটা দ্রব্যতা কি বলতো s, ভাঙতে আছে s পরিমাণ, তাহলে এটা তৈরি হবে কি x গুণ।
তাহলে s এর x গুণ কত বলো তো x, এটা ভাঙতেছে s পরিমাণ, তাহলে এটা তৈরি হবে কি বলো তো s এর y গুণ, তাই s এর y গুণ কোনটা বলো তো ys, অবশ্যই কোনটা হবে ys। তাহলে এটার জন্য আমি যদি দ্রাব্যতা গুণফল যদি কনসিডার করি, এটার জন্য যদি দ্রাব্যতা গুণফল যদি কনসিডার করি তাহলে ফর্মুলাটা কি হয় তুমি দেখো, এটার ক্ষেত্রে আমি যদি দ্রাব্যতা গুণফল কনসিডার করি এখান থেকে উৎপন্ন আয়ন হচ্ছে কোনটা ay প্লাস ay প্লাস, আর এখানে আয়নটা কোনটা bx কি তোমার মাইনাস। কন্ডিশন কি মোল সংখ্যা যেটা আছে সেটা কোথায় যাবে পাওয়ারে, এখানে মোল সংখ্যা যেটা আছে সেটা কোথায় যাবে পাওয়ারে। এটাই দিয়ে পরীক্ষা, এটাই তোমাকে ক্যালকুলেশন করতে হবে পেরাইকোলজি দিয়ে। তাহলে তুমি দেখো এখানে এই আয়নটার পরিমাণ কত আছে xs, তাহলে এটা কত এই xs, এটার পাওয়ারে আছে কত x এই x, এই আয়নটার পরিমাণটা এখানে কত আছে ys, তার মানে এটা ys এটা y। আমরা তো জানি যে x এর এটা ab স্কয়ার তো জানি a স্কয়ার b স্কয়ার, তাহলে এটা যদি ভাঙাই তাহলে x এর পাওয়ার x, s এর পাওয়ার কত x, এখানে কি y এর পাওয়ার কত y, আর s এর পাওয়ার কত y। তাহলে এটাকে আমি যদি এই মূল সংখ্যাগুলোকে আমি যদি একত্রে আনি তাহলে আমি কি করতে পারি s আর s এক বেস বেস এক হলে পাওয়ার পর কি হবে এই যোগ হয়ে যাবে। তাহলে এটার কেএসপি কত বলো তো জাস্ট এটার কেএসপি কোনটা হবে এটা, এটাই তোমাকে ক্যালকুলেশন করতে বলে। এটা যৌগ জাস্ট এইভাবে আয়নাইজড হয় তার দ্রাব্যতা s হলে তার দ্রাব্যতা গুণফলটা ক্যালকুলেশন করো 3 মার্ক। বাট আমরা এই ফর্মুলাটা 1 সেকেন্ড আমরা তৈরি করতে পারবো, বাট এই ক্যালকুলেশনটা তোমার অনেক স্টুডেন্ট পারে না, জাস্ট এটা ভাঙাইতে পারে না এই জিনিসটা। তার মানে এটা এক হলে এখানে যত থাকবে তার তত গুণ, একের তত গুণ। এখানে দেখো এখানে তোমার আছে কত x, তাহলে x গুণ হবে 2, এখানে যদি 2 থাকতো তাহলে হতো কত 2 গুণ, এখানে যদি 3 থাকতো তাহলে হতো কত 3 গুণ, কিন্তু কন্ডিশন হচ্ছে কি এখানে থাকতে হবে কত 1। দেখো আমার কথা বুঝছো কিনা, আমার কথাগুলো বুঝছো কিনা দেখো। ওকে হ্যাঁ, এই পরিমাণটা তোমার বিক্রয় এবং উৎপাদনের মোট সংখ্যার উপর ডিপেন্ড করে। দ্রাব্যতাটা ডিপেন্ড করে এই পদার্থের বৈশিষ্ট্যের উপর, বাট এই পদার্থটা কতটুকু ভাঙবে বা বিয়োজিত হবে সেটা তার বৈশিষ্ট্যের উপর। এটা আয়নিক যদি হয় কোন সলভেন্টে দেবা তার উপর ডিপেন্ড করবে এটা কি পরিমাণ ভাঙবে। এটা দেখবা যে দ্রাব্যতার উপর দ্রব্যের নেচারটা কি, দ্রাবকের নেচারটা কি, ওই অংশটা দেখবা, তাহলে সেই পরিমাণ ভাঙবে। বাট ক্যালকুলেশনটা ডিপেন্ড করে কি মোল সংখ্যার উপর, এই টোটাল ক্যালকুলেশনটা ডিপেন্ড করে কার উপর মোল সংখ্যার উপর। দেখো আমরা কোন একটা বিক্রিয়ার বিক্রিয়ক থেকে সরাসরি আমি কেএসপি কিভাবে নির্ণয় করব, সরাসরি এটা তোমার এমসিকিউ অথবা তোমার ম্যাথের জন্য শর্টকাট টেকনিকে কিভাবে নির্ণয় করবে। দেখো স্বল্প দ্রবণীয় পদার্থ থেকে সরাসরি কেএসপি নির্ণয় আমরা সূত্র লিখবো না, সূত্র মাথায় থাকে না, একবারে আমরা টেকনিক অ্যাপ্লাই করে দেব। হ্যাঁ তুমি মনে করো 1 নম্বর পয়েন্ট,
আমরা এখানে লিখলাম অ্যালুমিনিয়াম সালফেট। আমার এখানে আয়নিত অংশ লেখার দরকার নেই, আমি সরাসরি এখান থেকে পেয়ে যাব। হ্যাঁ, আমি জাস্ট এখান থেকে যদি লিখি এটা কি সালফেট 2-। তুমি তো দেখো আমি ক্যালকুলেশন ছাড়া এই পদার্থ থেকে আমি কি স্পিডে ক্যালকুলেশন সরাসরি। তুমি দেখো এখানে অ্যালুমিনিয়াম আছে, আমি ঠিক ক্যালকুলেশন করে লাস্টে যেটা পেয়েছি সেটা আমি এক লাইনে কিভাবে পাবো? অ্যালুমিনিয়াম আছে কয়টা? দুইটা। এই এখানে যত লিখবা পাওয়ারে তত দিবা। এখানে সালফেট আছে কয়টা? তিনটা। যত লিখবা পাওয়ারে তত। আমি আবার বলছি অ্যালুমিনিয়াম আছে দুইটা, যত আছে পাওয়ারে তত। আছে কত? 3 পাওয়ারে তত। এগুলো কিসের জন্য? এমসিকিউ। এমসিকিউ জন্য। অথবা পরীক্ষা হলে যদি না পারো তাহলে সরাসরি লিখে দাও। ক্লিয়ার? এই ক্যালকুলেশন করে যদি না আসে, এটা এভাবে হলে হবে না, তোমার পারতেই হবে। ওকে, এখন আমাকে দ্রাব্যতা আনতে হবে। দ্রাব্যতা মানে কি? এখানে পাওয়ার যেগুলো লিখছে সেগুলো এখানে কি করে দেবা? যোগ করে দেবা। তাহলে এখানে কত? 2 দুগুণে 4 আর 3 কত? 27। তার মানে 108। এটা হচ্ছে স্পাইক। এটা হচ্ছে কি তোমার স্পাইক। দেখো আমি যদি সেকেন্ড উদাহরণে যাই, এটা হচ্ছে ক্যালসিয়াম ব্রোমাইড। এটা হচ্ছে কি তোমার ক্যালসিয়াম ব্রোমাইড। বোঝার ট্রাই করো, এখানে তোমার ক্যালসিয়াম আয়ন আছে আর এটা কি তোমার ব্রোমাইড আয়ন। এটা তোমার বিক্রিয়া। তুমি ক্যালকুলেশনে যদি তোমার হয়, তুমি কিন্তু এটা থেকে তুমি সরাসরি বের করে ফেলবে। কিভাবে? এটার কেএসপি ক্যালসিয়াম আছে কয়টা? তোমার একটা, এই তোমার 1 পাওয়ার 1। ব্রোমিন আছে কয়টা? দুইটা, এই তোমার 2 পাওয়ার 2। এটা আছে একটা, যত লিখবা তত পাওয়ার। ব্রোমিন আছে দুইটা, যত লিখছো তত পাওয়ার। আমি এখানে দ্রাব্যতাকে রিপ্রেজেন্ট করি কি দ্বারা? এস। পাওয়ার এখানে লিখছো কত? প্রথমে লিখছো 1, পরে লিখছো কত? 2। 1 আর 2 কত হবে? 3। তো 2 দুগুণে 4 আর 1 এর সাথে গুণ করলে এটা কত হয়ে যায়? 4s। দেখো যে এই ক্যালসিয়াম ব্রোমাইডের ফাইনাল ইকুয়েশন কিন্তু তুমি 4s। তুমি দেখো 3 নম্বর ইকুয়েশনে দেখো, এটা হচ্ছে ax আর এটা কি তোমার by। এটার জন্য আমরা লিখছিলাম a এর যদি নিয়ে এভাবে লিখছিলাম a y প্লাস, আর এখানে কি লিখছিলাম? x প্লাস, এটা কি তোমার y, এটা কি b x মাইনাস। এটা কিভাবে লিখবে দেখো, এটার কি স্পিডে কি হবে দেখো, আমি যদি সরাসরি নির্ণয় করতে চাই। এখানে দেখো a কি পরিমাণ আছে? x, তার মানে এটা তোমার কি ax। কি পরিমাণ আছে? x। তাহলে এখানে x লিখছি, তাহলে x এর পাওয়ারে ax। এখানে b লিখছি কি পরিমাণ? y পরিমাণ। কি পরিমাণ b আছে? y পরিমাণ। এখানে লিখবো কি? y, তাহলে এটার পাওয়ারে কত হবে? y। যত লিখবো তত। কন্ডিশন কি? দ্রাব্যতা s। তাহলে পাওয়ার পাওয়ার এখানে আমরা কি করে দেব? যোগ করে দেব। তার মানে হচ্ছে এখানে এটা x, x এর পাওয়ার x হবে আর y এর পাওয়ার কি? y হবে। তার মানে এখানে a আছে কি পরিমাণ? x, এই কারণে x। x যত লিখবা তত পাওয়ার। b আছে কি পরিমাণ? y, যত লিখবা তত পাওয়ার। দ্রাব্যতা কত? s। তাহলে কন্ডিশন কি? পাওয়ার পাওয়ার যোগ। তার মানে তুমি যদি ক্যালকুলেশন করে যদি তুমি কনফিউজড হয়ে যাও, যখন ম্যাথ করতে যাবা তখন একটা ইকুয়েশন অনেক বড় হবে, তখন তোমার কি ম্যাথের জন্য তুমি টাইম পাবা কি 30 সেকেন্ড, তখন তোমাকে এই শর্টকাটের মাধ্যমে তার দ্রাব্যতা বের করতে হবে। ওকে, দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও।
এটা দেখো এখন তোমার এখন একটু দেখো তোমার x by এর পরিবর্তে px qy আসতে পারে, হ্যাঁ, তখন তুমি ওখান দিয়ে করবা। আয়নিক সাম্যাবস্থা মানে সাম্যাবস্থা অনেকগুলো ক্যাটাগরি আছে, হ্যাঁ, এগুলো আমি এখানে ফোকাস করতে চাচ্ছি না। আয়নিক সাম্যাবস্থা মানে হচ্ছে এখানে একটা স্বল্প দ্রবণীয় লবণ থাকবে, এটা হচ্ছে AgCl, আর এটা তোমার AgCl, যেটা তোমার বিয়োজিত হয় সেটা কি থাকে, আয়নিক থাকে, আর এটা তোমার কি AgCl। এটা হচ্ছে কি তোমার অবিয়োজিত, আর এটা তোমার কি তোমার বিয়োজিত। সাম্যাবস্থার অনেকগুলো ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হচ্ছে কোন একটা লবণকে, স্বল্প দ্রবণীয় লবণকে আমি যখন কোন একটা সলভেন্টে অ্যাড করব তখন অবিয়োজিত অংশ বিয়োজিত অংশের মধ্যে যে সাম্যাবস্থা তৈরি হয় ওই সাম্যাবস্থাকে আয়নিক সাম্যাবস্থা বলে। আয়নিক কেন বলা হয়, কারণ বিয়োজিত অংশটা কোন ফর্মে থাকে, আয়ন ফর্মে থাকে, এই কারণে এই সাম্যাবস্থাটাকে আমরা কি বলি, আয়নিক সাম্যাবস্থা। অর্থাৎ বিয়োজিত এবং অবিয়োজিত অংশের মধ্যে, বিয়োজিতটা মানে কি আয়ন, বিয়োজিত এবং অবিয়োজিত অংশের মধ্যে যে সাম্যাবস্থা সৃষ্টি হয় সেই সাম্যাবস্থাকে আমরা কি বলি, আয়নিক সাম্যাবস্থা। তার মানে বিয়োজিত এবং অবিয়োজিত অংশের মধ্যে যে সাম্যাবস্থার সৃষ্টি হয় তাকে আয়নিক সাম্যাবস্থা বলে। তাকে আয়নিক সাম্যাবস্থা তোমার বলে, বিয়োজিত এবং অবিয়োজিত মধ্যে। এটা হচ্ছে আয়নিক সাম্যাবস্থা। এই পর্যন্ত জানো, হ্যাঁ, আমাদের সাম্যাবস্থার টপিক আছে ফার্স্ট পেপারে 4 নম্বর চ্যাপ্টার, ওই অংশে আমরা গিয়ে ফোকাস করব, এখানে আমরা ফোকাস করতে চাই না। এখন দেখো আমরা কেএসপির এককটা, দ্রাব্যতার গুণফলের এককটা কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখানোর জন্য এটা একটু ডিলিট করে দিতে হবে, এটাকে একটু উঠাই নাও, এখন একটু দেখো তোমার যদি ভিডিও থেমে যায় তাহলে আমি নিজে বুঝতে পারবো যদি আমার কারণে ভিডিও থেমে যায়, হ্যাঁ, মানে আমাদের নেটওয়ার্কের কারণে। এখন দেখো আমরা দ্রাব্যতার গুণফল হতে, মানে দ্রাব্যতার গুণফলের মানে যেটা কি এসপি ফলে একক নির্ণয়, আমরা কিভাবে এককটা নির্ণয় করব। আমি যদি এই টোটালটাকে যদি ফোকাস করতে চাই তাহলে আমার দুটো উদাহরণ দিতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। আমি 1 নম্বর উদাহরণ দিলাম, এখানে মনে করো লেড ক্লোরাইড আছে, তাহলে আমি এখানে লিখতে পারি কি, দেখো লেড আয়ন, আর এখানে আমি লিখতে পারি HCl।
আমি এখন কিন্তু সব একবারে লিখবো, মোট সংখ্যাগুলো বাদ আমি অনেকবার ভুলে গেছি, ড্রামটাইজ। তুমি দেখো এটা সহগ 1, এটা সহগ 1, অর্থাৎ এটা একটা ভাঙলে এটা তৈরি হবে কয়টা? একটা। তার মানে এটা s পরিমাণ ভাঙলে এটা s। এটা যদি একটা ভাঙে এটা তৈরি হবে কয়টা? দুইটা। তার মানে এটা কি তৈরি হবে? তার ডাবল তৈরি। তাহলে আমি যদি k স্পিড ফর্মুলা যদি যাই, তাহলে এই পদার্থ থেকে যে আয়নগুলো এই এটা s এর ভ্যালু কি? একটা লেড আয়নের পরিমাণ 1 লিটারে একটা লেড আয়নের 1 মোল লেড আয়নের ক্ষেত্রে এটা কনসিডার করা হচ্ছে। এখন দেখো এটা ক্লোরাইড আয়ন। এখন দেখো এখানে যদি আমি k স্পিড যদি ফর্মুলা লিখি, এটা Pb2+। এই পদার্থ থেকে যে আয়নগুলো তৈরি হয় সেই আয়নগুলোর ঘনমাত্রা কন্ডিশন হচ্ছে মোল সংখ্যাটা বা সহগটা কোথায় চলে যাবে? তোমার পাপ। তো এটা একটু দেখো, এটা হচ্ছে কি তোমার মোলার ঘনমাত্রা, বোঝার ট্রাই করো। এটা হচ্ছে কি তোমার মোলার ঘনমাত্রা। এটা মোলার, আমি আর এখানে পরিমাণটা লিখলাম না, এটা মোলার ঘনমাত্রা, এটাও মোলার ঘনমাত্রা। এখানে এই মোলার ঘনমাত্রাটার একক হচ্ছে তোমার কি? মোল পার লিটার। মোলার ঘনমাত্রা একক কি? মোল পার কি বলতো? লিটার। অর্থাৎ এখানে দ্রাব্যতাটাকে সংজ্ঞায়িত করা হচ্ছে কিসের মাধ্যমে? চিত্র 1 এর মাধ্যমে। আমরা দ্রাব্যতাকে তিনটা ভাবে সংজ্ঞায়িত করছি, চিত্র 1, চিত্র 2 এবং চিত্র 3 এর মাধ্যমে। এটার এককটা কি? মোল পার লিটার। তাহলে এটার কি তোমার সংজ্ঞায়িতটা আমরা কি করতে পারি বলতো? এটার কি বলতো? মোল পার কি বলতো? লিটার। আমরা এককটা লিখতেছি, এটা কি তোমার স্কয়ার। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? মোল পার লিটার। এটা কি লিখতে পারি বলতো? কিউ লিখতে পারি। এটা আমরা কেএসপির একক বলতে পারি, এটা কেএসপির একক। এই বিক্রিয়ার জন্য আমরা এটা এমনি লিখলাম এস। এখানে জাস্ট এখানে আমরা দ্রাব্যতা আমরা প্রয়োজনে এসটাকে আমরা বাদ দিয়ে দিলাম, যেটাকে ফোকাস সেটাই করলাম। তুমি দেখো আমি কি সেকেন্ড উদাহরণে দিয়ে যাই, ধরো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, এটা তোমার ভেঙে যাচ্ছে, এটা কি তোমার অ্যালুমিনিয়াম আয়ন, এখানে দুইটা, আর এটা কি সালফেট আয়ন হচ্ছে কয়টা তোমার? এখন দেখো আমি যদি এটার যদি কেএসপি যদি নির্ণয় করতে চাই, তাহলে এখানে যে আয়নগুলো তৈরি হয় সেই অ্যালুমিনিয়াম আয়ন এখানে স্কয়ার, আর এখানে যে সালফেট আয়ন যে তৈরি হয় সেই সালফেট আয়ন কয়টা? তুমি দেখো অ্যালুমিনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা কি বলতো? এককটা কি বলতো? মোল পার লিটার। এটা কি স্কয়ার। এটার এককটা কি হবে বলতো? মোল পার লিটার। এটা কি তোমার কিউ। তাহলে আমি কি বলতে পারি? এটা স্কয়ার আর এটা কিউব, তাহলে আমি বলতে পারি কি? মোল পার লিটার। এখানে 2 আর 3 কত বলতো? 5। তুমি দেখো এখানে যে এককটা আছে সেটা হচ্ছে কি? মোল পার লিটার কি কিউব। আর এখানে যে এককটা আছে মোল পার লিটার টু দি পাওয়ার কি তোমার? টু দি পাওয়ার কি বলতো? 5। অর্থাৎ কেএসপির কোনো নির্দিষ্ট কোনো একক নাই, এটা ডিপেন্ড করে কি? বিক্রিয়ার সমীকরণের উপর। কেএসপির কোনো নির্দিষ্ট কোনো একক নাই, এটার কি এককটা কি? অনির্দিষ্ট। এটা ডিপেন্ড করে কি? বিক্রিয়ার সমীকরণের উপর। সমীকরণ যদি চেঞ্জ হয় তাহলে এককটাও তোমার কি হবে? চেঞ্জ হবে। সমীকরণ যদি চেঞ্জ হয় তাহলে তোমার কি হবে? তোমার কেএসপির এককটাও তোমার কি হবে? চেঞ্জ হবে। তাহলে আমি এটার নিচে লিখবো কেএসপির কোনো নির্দিষ্ট কোনো একক নাই, অর্থাৎ এর একক কি? অনির্দিষ্ট। আর এর এককটা ডিপেন্ড করে কার উপর? বিক্রিয়ার সমীকরণের উপর। দেখো আমার কতগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, এখানে একটু দেখো, তাহলে আমি এখানে নিচে একটা পয়েন্ট লিখবো। হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারি?
এখানে নিচে পয়েন্ট হবে কেএসপির নির্দিষ্ট কোনো একক নেই, কোনো একক নেই, অর্থাৎ এর একক অনির্দিষ্ট। যেটা নির্দিষ্ট না সেটাকে আমরা কি বলি? অনির্দিষ্ট। অর্থাৎ এর একক তোমার কি? অনির্দিষ্ট। তাহলে কেএসপির এককটা কি? তোমার বিক্রিয়ার সমীকরণের উপর কি বলতো? নির্ভরশীল। একক বিক্রিয়া সমীকরণের উপর নির্ভরশীল। উপর নির্ভরশীল। এটা হচ্ছে এটা। এখন এখানে আরেকটা নোট আছে, হ্যাঁ, সেটা হচ্ছে তুমি যদি তাপমাত্রা যদি চেঞ্জ করো তাহলে তোমার কি হয়? দ্রাব্যতা চেঞ্জ হয়, কেএসপিও কি হয় বলতো? চেঞ্জ হয়। এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। তাপমাত্রা চেঞ্জ হলে, তাপমাত্রা যদি চেঞ্জ হয় দ্রাব্যতা চেঞ্জ হয়। দ্রাব্যতা চেঞ্জ মানে কি? তার বিয়োজন মাত্রা চেঞ্জ হয়। আর বিয়োজন মাত্রা যদি চেঞ্জ হয় তার মানে আয়নগুলোর পরিমাণ কি হবে? চেঞ্জ হবে। আয়নগুলোর পরিমাণ যদি চেঞ্জ হয় তাহলে তাদের গুণফলের মানটাও কি হবে বলতো? চেঞ্জ হয়ে যাবে। আমি যদি একটু ইমাজিন করো ওই চিত্রটাকে আর লিখতে চাই না, এজিসিএল পানিতে অ্যাড করছো, এজি প্লাস এবং সিএল মাইনাস, তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে এজিসিএল এর কি ভাঙার মাত্রাও কি হবে? চেঞ্জ হবে। ভাঙার মাত্রা যদি চেঞ্জ হয় তাহলে ওই পাত্রে আয়নের পরিমাণও তোমার কি হবে? চেঞ্জ হয়ে যাবে। আয়নের পরিমাণ যদি চেঞ্জ হয়ে যায় ওই আয়নগুলোর গুণফলটাকেই তো আমি বলতেছি কেএসপি। ওই আয়নগুলোর গুণফলের মানটাও তোমার কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তার মানে কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে নির্দিষ্ট তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় কেএসপি নির্দিষ্ট। তিনটা পয়েন্ট লিখবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তাপমাত্রা পরিবর্তন করলে, তাপমাত্রা পরিবর্তন করলে কেএসপি, কেএসপির মান পরিবর্তিত হয়, মান পরিবর্তিত হয়। একটু দেখো তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখবা যে সম আয়ন, কমন আয়ন ইফেক্ট, এটা দেখবা যে তোমার খাতায় পড়ানো আছে, অনেকবার রিপিট করছি, পরের দিন লেকচারে 3-4টা উদাহরণ আছে। সম আয়নের প্রভাবে দ্রাব্যতা কোন একটা পদার্থের দ্রাব্যতা হ্রাস পায়, বাট কেএসপির মান তোমার কি থাকে? নির্দিষ্ট থাকে। কেএসপির মানের কোনো চেঞ্জ হয় না। সম আয়নে এই পয়েন্টটা যখন আমরা ম্যাথ করব তখন হয়তো আমি তোমাকে ক্লিয়ার করব। সম আয়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায়, এটা আমি তোমাকে একবারে থিওরিটিক্যালি তোমাকে এটা প্রুফ করে দিচ্ছি। দ্রাব্যতা হ্রাস পেলেও কেএসপির মানের কোনো কি হবে না বলতো? কমন আয়ন অ্যাড করলে আমরা একটা পাত্রে যে আয়নগুলো আছে, আমি কিন্তু কমন আয়নের উদাহরণগুলো আমি কিন্তু তোমার আগে তোমাকে দেওয়া হয়েছে আগের লেকচারগুলোতে, আমি এখানে আর চিত্র এঁকে বলতে চাচ্ছি না। হ্যাঁ, সম আয়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পেলেও তোমার কেএসপির মান নির্দিষ্ট থাকে। এটা কিভাবে নির্দিষ্ট থাকে সেটা আমরা আসবো যখন ম্যাথ করাবো তখন। কেএসপির মান কি থাকে? নির্দিষ্ট থাকে। এটার মানের কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, কেএসপির মান তোমার এখানে নির্দিষ্ট। এই পয়েন্টগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা আমাদের ম্যাথের জন্য দরকার হবে। এটা ম্যাথ করার জন্য এই পয়েন্টটা আমাদের দরকার হবে। ওকে, কার কোনো ডাউট আছে কিনা বলো।
এখানে একটু দেখো, এই পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে, তখন কিন্তু ভুলে গেলে হবে না। হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাসে যে ম্যাথ গুলো করব, সেই ম্যাথ পরীক্ষা আসে একদম হুবহু আসে, হ্যাঁ, কোনো চেঞ্জ আসে না। হয়তো তোমার তোমাদের কলেজের এক্সামে একটু চেঞ্জ ঘুরে ঘুরে আসতে পারে, কিন্তু বোর্ড এক্সাম গুলো একদম ফিক্সড কনস্ট্যান্ট, এই নির্দিষ্ট প্যাটার্নে ম্যাথ করলে চলে আসে। বাট আমাদেরকে ফাইট করতে হবে ইউনিভার্সিটির জন্য। হ্যাঁ, এখানে একটু দেখো, এখানে একটা 2 মার্কের কোশ্চেন আসে, এখানে একটা 2 মার্কের একটা কোশ্চেন আসে। এখানে কোশ্চেনটা তোমার যৌগ চেঞ্জ হতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 2 মার্কের প্রায় সময় আসে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বনেটের দ্রাব্যতার গুণফল। এখানে কিন্তু তোমার অন্য আরেকটা যৌগ থাকতে পারে, বেরিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, লেড ক্লোরাইড, লেড ব্রোমাইড, অন্য একটা যৌগ থাকতে পারে। দ্রাব্যতা গুণফল 8.7 into 10 inverse 9 বলতে কি বোঝায়? বলতে কি বোঝায় এটা বলতে, তোমাকে প্রথমে দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা লিখতে হবে। তুমি এখানে দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটাকে লিখে নাও। এটা হচ্ছে কি দ্রাব্যতা গুণফল, এটা সংজ্ঞাটা প্রথমে তুমি লিখে নাও। আমরা দ্রাব্যতা গুণফল কি, একটা পদার্থ থেকে একটা পদার্থের সম্পৃক্ত দ্রবণে সাম্য অবস্থায় যে আয়নগুলো তৈরি হয় সেই আয়নের মোলার ঘনমাত্রার গুণফল। মোলার ঘনমাত্রা মানে কি, প্রতি লিটার দ্রবণে যে আয়নগুলো থাকে, প্রতি লিটার দ্রবণে যত মোল আয়ন থাকে সেটাকে বলা হবে ওই আয়নের কি তোমার মোলার ঘনমাত্রা। কিন্তু কন্ডিশন কি, যেটা মোল সংখ্যা থাকবে তোমার সেটা কোথায় চলে যাবে, পাওয়ারে চলে যাবে। এখন দেখো, এটা যদি আমি তোমার অ্যানসারটা লিখতে চাই, তাহলে প্রথমে লিখতে হবে দ্রাব্যতা গুণফলের কি তোমার সংজ্ঞাটা লিখতে হবে, এই তোমার সংজ্ঞা। এরপর তোমাকে করতে হবে, তারপর নিচে আমরা তো সংজ্ঞাটা লিখে রাখছি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বনেটের দ্রাব্যতা গুণফল 8.7 into 10 inverse 9 বলতে বোঝায় বুঝায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমরা কি বলি সংজ্ঞায় কি বলি, স্থির তাপমাত্রায়। এই স্থির তাপমাত্রা বলতে কত, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপর সংজ্ঞাটা আমরা কি দিই, স্বল্প দ্রবণীয় যৌগ থেকে উৎপন্ন। এখানে কি আছে, ক্যালসিয়াম কার্বনেট, এই তার নাম লিখে দেওয়া, ক্যালসিয়াম কার্বনেটের সম্পৃক্ত দ্রবণে সংজ্ঞায় কিন্তু সম্পৃক্ত কথা থাকতে হবে। দ্রবণে এটা কোন অবস্থায় থাকবে, সাম্য অবস্থায়। সাম্য অবস্থায় আয়নের, এখানে আয়নটা উল্লেখ করে দিতে হবে। ক্যালসিয়াম কার্বনেট যদি ভেঙে যায় তাহলে কোন আয়ন তৈরি হবে, ক্যালসিয়াম আয়ন ও কার্বনের আয়নের। এখানে দেখো, আমরা যখন দ্রাব্যতা গুণফলের যখন সংজ্ঞা দিই তখন কিন্তু আমরা জানি না লবণটাকে, বাট এখন কিন্তু আমি লবণটা জানি যে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এটার কি তোমার ঘাতটা কিসের ঘাত, মোল সংখ্যাটাই পাওয়ারে চলে যায়। তাহলে এটা কি মোল এককে ঘাত সহ, মানে যেটা পাওয়ারে চলে যায়, যেটাকে আমরা বলছি উপযুক্ত ঘাত বিশিষ্ট, ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফল। এখানে মোলার কথাটা বলতে হবে, মোলার ঘনমাত্রার কি তোমার গুণফল। গুণফল কত হয়, এই দুটো আয়নের মোলার ঘনমাত্রার গুণফল কত হয়, মোল এককে ঘাত সহ 8.7 into 10 inverse 9, এটাই তাদের মোলার ঘনমাত্রার গুণফলটা। তুমি যদি এখানে ঘনমাত্রা বলো তাহলে এখানে প্রতি লিটার বলতে হবে, প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণ। আর যদি তুমি এখানে মোলার ঘনমাত্রা বলো তাহলে প্রতি লিটারটা বলার কোনো দরকার হবে না। তুমি যদি বলো ক্যালসিয়াম কার্বনের প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সাম্য অবস্থায়,
তাহলে তুমি বলো ঘাত সহ ঘনমাত্রার গুণফল। দরকার নেই তুমি মোলার ঘনমাত্রার গুণফল দেখো আমার কথাটা বুঝতে পারছি কিনা। আমরা এখন একটা ম্যাথ করব, হ্যাঁ আমাদের টাইম আছে, টাইম নষ্ট করা যাবে না, একটা ম্যাথ করব। একটু দেখো তারপর আমরা নেক্সট ক্লাসে দ্রাব্যতা গুণফলের সব টাইপের ম্যাথগুলো আমরা দেখব। এটা হচ্ছে দ্রাব্যতা গুণফল সম্পর্কিত গাণিতিক সমস্যা। এটা কি তোমার দ্রাব্যতা গুণফল সম্পর্কিত গাণিতিক সমস্যা। সমস্যা কি লাগে না? এটা দেখো মনে করো একটা নরমাল ম্যাথ দিয়ে আমরা শুরু করব, হ্যাঁ খুব সহজ একটা ম্যাথ দিয়ে। মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম ব্রোমাইডের, আমরা তারপর আস্তে আস্তে কঠিনে যাব, দ্রাব্যতা গুণফল কত 1.2 ইনটু 10 ইনটু 6 হলে ওই তাপমাত্রায় যৌগটির দ্রাব্যতা নির্ণয় করো। যৌগটির কি দ্রাব্যতা নির্ণয় করো। তুমি একটু দেখো কোশ্চেনে তোমাকে দ্রাব্যতা এস নির্ণয় করতে বলছে, আর এখানে তোমার দ্রাব্যতা গুণফলের মান কেএসপি দেওয়া আছে। তার মানে তোমাকে কেএসপি জানো, বাট সেখান থেকে তুমি এস বের করবা। তার মানে আমার কেএসপি এর একটা সমীকরণ তৈরি করতে হবে, আর সমীকরণ তৈরি করতে হলে তাহলে তোমার একটা বিক্রিয়া লাগবে। আর কেএসপি সমীকরণটা কার মাধ্যমে রিপ্রেজেন্ট করব? এস এর মাধ্যমে। আমরা এস এর মাধ্যমে কেএসপি সমীকরণকে রিপ্রেজেন্ট করে তোমাকে দেখাইছি। আগে বুঝতে হবে তোমাকে বের করতে হবে কি কেএসপি, মানে সরি এস তোমাকে দেওয়া আছে কি কেএসপি। তাই কেএসপি কে তোমার কি এস এর মাধ্যমে, তোমার কেএসপি সমীকরণটা এস এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। তুমি যখনই কেএসপি সমীকরণ তৈরি করতে চাবা তখনই তোমার কি লাগবে? বিক্রিয়া লাগবে। তাহলে এটার অ্যানসারটা আমরা কিভাবে লিখব দেখো। মনে করি দ্রবণে ক্যালসিয়াম ব্রোমাইড নিম্নরূপে সাম্য অবস্থায় থাকে। দ্রবণে ক্যালসিয়াম ব্রোমাইড নিম্নরূপে সাম্য অবস্থায় থাকে। সাম্য অবস্থায় থাকে, এটা নিম্নরূপে সাম্য অবস্থায় থাকে। তাহলে কিভাবে? এটা ক্যালসিয়াম আর এটা ব্রোমাইড। আমরা এটাকে কি করি? ক্যালসিয়াম ভেঙে যায়, এটা যোজনী 2, এটা কি ক্যালসিয়াম 2 প্লাস, আর এটা কি তোমার ব্রোমাইড 2 Br মাইনাস। এখন এই সমীকরণটাকে আমি কেএসপি সমীকরণটা আমি এস এর মাধ্যমে রিপ্রেজেন্ট করব, কারণ আমাকে দ্রাব্যতা নির্ণয় করতে হবে। তাহলে এটার মোল সংখ্যা কত দেখো 1, এটার কত 1, এটার কত 2, অর্থাৎ এটা যে পরিমাণ ভাঙে এটাও সেই পরিমাণ উৎপন্ন হয়, বাট এটা তার ডাবল তৈরি হয়। তাহলে আমি এটা দ্রাব্যতা ধরে নিলাম এস, তাহলে এটা কি এস পরিমাণ ভাঙলে এটা এস পরিমাণ তৈরি হয়, এটা 2 এস পরিমাণ। তাহলে আমি এখানে লিখতে পারি কি দ্রাব্যতা গুণফল কেএসপি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখানে কি আমাদের ফর্মুলা কি হবে? ক্যালসিয়াম আয়ন, যতগুলো আয়ন আছে তাদের সবার কি মোলার ঘনমাত্রার কি তোমার গুণফল। এখানে দেখো এটা কি বি আর কি বলতো মাইনাস, এখানে কি হবে বলতো এস। সূত্র কি মোল সংখ্যাটা পাওয়ার জন্য।
এখানে ক্যালসিয়াম আয়নের ভ্যালুটা কত s, এটার ভ্যালুটা কত 2s, এই তোমার s, তাহলে এটা কত 4s কিউব। তুমি দেখো আমরা কিন্তু এখানে Ksp এর ভ্যালুটা জানি, এখানে একটু রাইট সাইডে লিখে রাখবা, এখানে Ksp ইকুয়াল টু Ksp এর ভ্যালুটা কত দেওয়া আছে 1.2 ইনটু 10 ইনভার্স 3, অনেক সময় ইউনিট দেওয়া থাকে, অনেক সময় ইউনিট দেওয়া থাকে, তখন তুমি এখান থেকে কি করবা, এই 1.2 ইনটু 10 ইনভার্স 3 এই ভ্যালুটা এখানে বসাবে, 10 ইনভার্স কত 3, এটা তুমি এখানে লিখবা। তাহলে তুমি Ksp জানো, তাহলে এখান থেকে আমরা কি s টা বের করতে পারবো। এখন এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা এটা বলবো। আর s এর ভ্যালুটা ক্যালকুলেশন, এটা প্রথমে 4, এখানে কোনো আলাদা ভাবে করার দরকার নেই, 4 দ্বারা ভাগ করে মানে কি ঘনমূল করে দেবা, তাই একবারে করবা, আলাদা আলাদা ভেঙে ভেঙে করবা না, একবারে পরীক্ষার খাতায় করবা, কারোটা দেখলেও একবারে দেখে অ্যানসার বসাই দেবা। হ্যাঁ, কারণ দেখে তো লিখবাই, কারণ তুমি তো কলেজ লেভেলটা কি হয় মানে পড়ালেখার সিকোয়েন্স মেইনটেইন করতে পারবে না, করবে না, শয়তান মাথার ভিতর ভর করবে। হ্যাঁ, পড়ালেখা করতে ইচ্ছা করবে না। হ্যাঁ, মনে করবে একবারে অনেক কিছু পারবা। হ্যাঁ, এই কারণে কি তোমার রেজাল্টটা ভালো আসবে না, হবেই, এটা কোনো না, এটা তোমার এই লেভেলে এটা হবে, যারা কন্ট্রোল করতে পারে তারা ভালোভাবেই করবে, পারবে না হবে না। ওকে, এস এর ভ্যালুটা কত আসে আমাকে একটু জানাও তো, এস কত আসে আমাকে একটু বলো। এখানে এস এর ভ্যালুটা কত আসে দেখো, হ্যাঁ 0.067, রাইট। তাহলে এখানে আসবে কি s ইকুয়াল টু কত 0.067, এটা হচ্ছে কি তোমার s এর কি তোমার মান, এটার ইউনিট কি s কি তোমার মোলার ঘনমাত্রা। আমরা কি বলি দ্রাব্যতাকে, আমরা কি বলি একটা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা কি বলি দ্রাব্যতা। এখানে আমি কি দ্রাব্যতা s, s এর একক কি মোল পার লিটার, বোঝার ট্রাই করো, s এর একক কি বলতো মোল পার কি বলতো লিটার। অর্থাৎ এখানকার দ্রাব্যতাকে আমরা সংজ্ঞায়িত করতেছি কি চিত্র 1 এর সাহায্যে। 1 লিটারে যত মোল তোমার কি রিজাল্ট থাকে, ক্যালসিয়াম আয়নের দ্রাব্যতা মানে কি 1 প্রতি লিটারে যত মোল কি ক্যালসিয়াম আয়ন প্রেজেন্ট থাকে। তাহলে এখানে s এর তোমার একক কি, কয়টা s, ফলে এর একক কি হবে মোল পার লিটার, মানে এটা s মানে এত মোল পার লিটার, এটা দ্রাব্যতা কত এত, অর্থাৎ 1 লিটারে এত মোল তোমার এখানে কি থাকবে ডিসলভ থাকবে। কথা বুঝছো কিনা, এখানে দ্রাব্যতার এককটা লিখবে, কিন্তু দ্রাব্যতার এককটা এখানে মোল পার লিটার একক কি সংজ্ঞায়িত, চিত্র 1 এর মাধ্যমে এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে। এই রিলেটেড অনেক ম্যাথ করা হবে এবং আরো ইম্পর্টেন্ট টপিক অবশ্যই তুমি, হ্যাঁ, এই পড়াটা ভালো মতো তুমি দেখবা না, নেক্সট লেকচারটা তুমি বুঝতে পারবে না, এখানে আরো অনেক কমপ্লেক্স টাইপের ম্যাথ চলে আসবে, তখন তুমি আর এগুলো বুঝতে পারবে না। অবশ্যই তুমি বাসা বসে পড়বা, তাহলে তুমি এগুলো ভালোভাবে ক্লিয়ার হবে। ক্লাস এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং লাইভে তোমার আসতে হবে। হ্যাঁ, আমি তোমার ভিডিও ডিলিট করবো, হ্যাঁ, কিন্তু আমি টাইম পাচ্ছি না এই কারণে, আর কিছু না। ওকে।